So আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত ডিটারমিনার্স, and you must know what actually determiners are. ডিটারমিনার্স বলতে আমি বলেছিলাম এমন কিছু ওয়ার্ডস যেগুলো কোনো একটা নাউনের আগে এসে সেই নাউনের সংখ্যা বা পরিমাণ সেটা বিভিন্নভাবে নির্দিষ্ট করা হতে পারে, বর্ণনা করা হতে পারে, বাট মোস্টলি নাউনের সংখ্যা, পরিমাণ, পরিমাপ এগুলাই জাস্ট বোঝাবে। সেটা হচ্ছে ডিটারমিনার্স, কেমন? আর মূলত বলেছিলাম ডিটারমিনার্স হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, তবে সাধারণ অ্যাডজেক্টিভের থেকে এগুলো একটু ভিন্ন। এবং কেন ভিন্ন বলেছিলাম? কারণ হচ্ছে সাধারণ অ্যাডজেক্টিভ গুলো যে কোনো কিছু বর্ণনা করতে পারে, সেটা দোষ কিংবা গুণ কিংবা ভালো মন্দ যে কোনো একটা অবস্থা হতে পারে। বা ডিটারমিনার্সটা শুধুই পরিমাণ, সংখ্যা, পরিমাপ এগুলোই মূলত বোঝায়, কেমন? সো এই ডিটারমিনার গুলাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আপনারা সবাই জানেন ডেফিনিট আর্টিকেল বলতে বোঝায় বেসিকলি আর্টিকেলকে দি, আর ইনডেফিনিট বলতে এ এন। মূলত এই তিনটা আইটেম আমরা একসাথে যদি মনে রাখতে চাই তাহলে আমরা শুধু আর্টিকেল হিসেবে মনে রাখতে পারি। তারপরে ডিটারমিনার্স এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভটা মূলত চারটা শব্দকে বোঝায়, দিস, দ্যাট এবং দিস, দোজ। এবং এগুলো আপনাদের সম্ভবত আপনারা কিছু আলোচনা পেয়েছেন। চারটা শব্দ দিস, দ্যাট এবং দিস, দোজ এগুলো কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা আজকে একটু ডিসকাস করব। তারপরে হচ্ছে প্রনাউন্স এন্ড পসেসিভ ডিটারমিনার্স বলতে মূলত এখানে যে র যুক্ত শব্দগুলো বাংলায় আমরা পাই, যেমন আমার, তোমার, তার, তাদের, এই ধরনের শব্দগুলো, এগুলাই হচ্ছে মূলত পসেসিভস। এই পসেসিভ গুলাও ডিটারমিনারের অন্তর্ভুক্ত। তারপরে আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বলতে আমরা মূলত বুঝি যেগুলো কোনো একটা নাউনের পরিমাণ বা সংখ্যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে তুলে ধরে, সেগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। যেমন হচ্ছে আফিউ অল্প, কিংবা মাছ বেশি, মেনি বলতেও বেশি বোঝায়, সাম মানে কিছু, এনি বলতে কোনো একটা, ইনাফ মানে হচ্ছে যথেষ্ট বা অনেক। সো এগুলো আমরা বুঝি। দেন হলো নাম্বারস। নাম্বারস বলতে একেবারে ফিক্সড সংখ্যা যেটা, সেটাই। যেমন ধরেন আমার কাছে 10টা বই আছে, এখানে 30 জন স্টুডেন্ট আছে। সো সরাসরি সংখ্যাবাচক শব্দ যেগুলো সেগুলোই হচ্ছে নাম্বারস, এগুলো ডিটারমিনার। এর বাইরে ডিস্ট্রিবিউটিভ বলতে মূলত ইদার নিদার এগুলা আমরা মিন করি। এর বাইরে আছে এভরি এবং ইচ। সো এর বাইরে আমরা এখানে অল, বোথ, হাফ কয়েকটা শব্দ পাচ্ছি, মূলত সেগুলো ডিস্ট্রিবিউটিভের মতো কিছুটা অর্থ দেয়, তাই এগুলাকে এখানে হয়তো রাখা হয়েছে। তবে পরীক্ষায় আপনারা মোস্টলি মনে রাখবেন ইদার, নিদার এবং ইচ, এভরি, মূলত এই চারটা শব্দ। পরীক্ষা অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই ধরনের অনেক সময় প্রশ্ন আসে। তখন আপনারা এই চারটা শব্দকে আলাদা করে একটু মার্কিং করবেন বা মনে রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ইদার, নিদার এবং ইচ, এভরি, মূলত এই চারটাকে ডিস্ট্রিবিউটিভ হিসেবে চিহ্নিত করা হয়। পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে তখন এই চারটা আপনারা বেসিক্যালি মাথায় রাখবেন, এগুলাই মূলত ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এর বাইরে আদার এবং অ্যানাদার এগুলাও হচ্ছে আপনার ডিটারমিনারের অন্তর্ভুক্ত দুটো গুরুত্বপূর্ণ শব্দ। আমি এগুলো প্রত্যেকটারই ব্যবহারটা একটু পর আপনাদের দেখাচ্ছি, কারণ এগুলো ব্যবহার করতে না জানলে আপনি ডিটারমিনার ক্লাস করে আসলে কোনো লাভ হবে না। তারপরে প্রি ডিটারমিনার, সাচ, হোয়াট, রাদার, কোয়াইট। প্রি ডিটারমিনার্স বলতে বোঝাচ্ছে এগুলো অনেক সময় ডিটারমিনারের আগে চলে আসে। এই সমস্ত শব্দগুলো অনেক সময় অন্য আরেকটা ডিটারমিনার পূর্বে চলে আসে, এই কারণে এগুলোকে আমরা প্রি ডিটারমিনার বলছি। ইউ মাস্ট নো, প্রি মানে হলো পূর্বে, আর ডিটারমিনার্স বলতে বোঝাই তো ডিটারমিনার। সো ডিটারমিনারের পূর্বে আমরা এগুলো সাধারণত ইউজ করি। এখন আমি আপনাদেরকে মূলত এই শব্দগুলো ব্যবহার একটু দেখাচ্ছি। প্রথমে ডেমনস্ট্রেটিভ। সো ইউ কাম হিয়ার উইথ সাম এক্সাম্পলস। যেমন ধরেন পরীক্ষায় কিভাবে হতে পারে। কেউ বলল আই লস্ট আই লস্ট দ্যাট ব্যাগ, বাট আই ডিডন্ট লুজ বুকস। ধরেন এটা পরীক্ষায় আসছে। এখন আপনারা এখানে দেখে আনসার বলেন তো। এখানে দিস, দ্যাট এবং দিস, দোজ যে চারটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে আমি মার্কিং করে দিচ্ছি, যে চারটা শব্দ আপনার উপরে দেখতে পাচ্ছেন, এই যে আমি কালার, গ্রিন কালার দিয়ে মার্ক করে দিলাম। বলেন দেখি এই শূন্যস্থানে আপনি কি
দিস দ্যাট দিস দোজ কোনটা বসাবেন। এরপর আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, আপনারা এগুলো আমাকে চ্যাটে একটু জানাবেন। অ্যাপলস আর নট সুইট বাট আর কোয়াইট সুইট। এখানে এই দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে যে দুইটা খালি, এক নম্বরের শূন্যস্থানটাতে কি হবে আর দুই নম্বরের যে দুইটা অপশন আছে প্রথমটাতে কি হবে দ্বিতীয়টাতে কি হবে, এগুলো আপনারা একটু চ্যাটে আমাকে জানাবেন সঠিক উত্তর কি হতে পারে। তারপরে দুই নম্বরের আপনার প্রথম শূন্যস্থানটা উত্তর দিয়ে এরপর কমা দিয়ে সেকেন্ড উত্তরটা দিবেন। আপনারা কি আমার প্রশ্ন বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না। আপনারা জাস্ট দিস দ্যাট দিস দোস যে চারটা অপশন আছে সেখান থেকে আপনারা একটা 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 শব্দ দিয়ে এক একটা আপনারা শূন্যস্থানগুলো পূরণ করে আমাকে একটু চ্যাটে জানাবেন। 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে দিস শার্ট লুকস অড বাট লুকস নাইস। এই 3 নম্বরে কি হবে সঠিক উত্তর, ব্যাস এই তিনটা যদি আপনারা উত্তর দিতে পারেন আই হোপ আপনারা ডেমনস্ট্রেটিভ বুঝে নিছেন। ঠিক আছে, আমি তখন বুঝতে পারবো যে আপনারা ডেমনস্ট্রেটিভ বুঝতে পারতেছেন, আপনাদের কোনো অসুবিধা নেই। সো দিস 3 সেন্টেন্সেস ফর ইউ, ওকে। সবাই দেখি এটা একটু ট্রাই করেন কাইন্ডলি, একটু চেষ্টা করলে আই হোপ আপনারা পারবেন ইনশাল্লাহ। এখন আমি আপনাদের উত্তরগুলো একটু দেখবো, আপনারা যারা উত্তর করেছেন। প্রথম উত্তরটা হচ্ছে সাজ্জাদ হোসেন, আপনি 1 নম্বর উত্তর দিয়েছেন দোষ। আম, তারপরে জোনায়েদ উত্তর দিয়েছেন দিস। স্যামসাং এস এম, এটা কার ফোন আমি ঠিক জানি না, আপনি আপনার ফোনের নাম ইয়েটা একটু রিনেম করে নেন, ফোনটা একটু রিনেম করে নিলে আপনি আপনার পরিচয়টা আমি বুঝতে পারবো। তারপরে সাজ্জাদ হোসেন 3 নম্বর উত্তরটা দিয়েছেন দ্যাট। জোনাইদ আপনিও দিয়েছেন দ্যাট। তারপরে হচ্ছে স্যামসাং, আচ্ছা কোহিনূর, ওকে। আপনি আপনার ফোনে রিনেম করা যায়, এটা আপনি রিনেম করে নিয়েন। আমার মনে হয় আপনারা জুমে আপনারা আসলে লগ ইন করেন না। আমি একটু সবাইকে বলে নিচ্ছি, আপনারা সবাই জুমে আপনাদের জিমেল আইডি দিয়ে ওখানে আপনাদের লগ ইন করার সুযোগ আছে, সবাই একটু লগ ইন করে নিল, জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিয়ে আইডি, যদি জুম আইডি না থাকে জুম আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে আপনারা সবসময় ওই নির্দিষ্ট আইডি থেকে আপনারা ঢুকবেন, তখন আপনাদের আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো কোহিনূর আপনি কয় নাম্বার উত্তর দিয়েছেন এটা এখানে ক্লিয়ার না, আপনি দিস যে উত্তরটা দিয়েছেন এটা আসলে কয় নাম্বার উত্তর এটা এখানে ক্লিয়ার না। ওকে, এখন আমি একটা উত্তরটা বলে নিই, প্রত্যেকটা আপনারা যারা উত্তর দিয়েছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু উত্তরটা নেন। প্রথমটা আই লস্ট দ্যাট ব্যাগ, আমি ওই ব্যাগটা হারিয়ে ফেলেছি। এরপরে বলতেছে বাট, কিন্তু আহ, আমি হারাইনি। এখন ধরেন আমি ওই ব্যাগটা হারিয়েছি কিন্তু আমি ওই বইটা হারাই নাই নাকি বইগুলো হারায় নাই, এইটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমার এখানে কিন্তু একটা অপশন আছে, সেই অপশনটা কি? বুকস। আপনারা দেখবেন শূন্যস্থানের পরের যে নাউনটা সেটা হচ্ছে বুকস। তাহলে বুকস যেহেতু প্লুরাল, তাহলে বুঝে নিতে হবে এখানে দিস অথবা দ্যাট হবে না, এখানে দিস অথবা দোজ হতে পারে। তো যেহেতু আমি বইগুলো হারাইনি, তাহলে এর আগে বলতেছে ওই ব্যাগের কথা, তাহলে যেহেতু ব্যাগটা দূরের বা অন্য কোথাও কোনো একটা স্থানের কাছের যেটা, সেটাকে হলো তো আমরা দিস ব্যবহার করি, তাহলে দূরের কিছু বোঝাতে আমরা ইউজ করি দ্যাট। যেহেতু এখানে দ্যাটের ফাংশন এসছে, সো বুকস এটাও আমরা ধরে নিতে পারি এটা দূরের বা অন্য কোথাও রাখা, কোথাও অন্য কোনো বইয়ের কথা এখানে রেফার করা হচ্ছে। ফলে দূরের বই বোঝাতে আমরা দ্যাট এবং দোজ এর ফাংশনটা এখানে আনবো, যেহেতু বুকসটা বহুবচন তাই এখানে দ্যাট না দিয়ে আমরা দিব কি দোজ। তাহলে 1 নম্বরে সঠিক উত্তর দাঁড়াচ্ছে দোজ। আমি তথ্যটা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে মনে রাখবেন
দিস এবং দ্যাট, এই দুটো হচ্ছে মূলত সিঙ্গুলার। দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর তারপরে দিস এবং দোজ হচ্ছে প্লুরাল। এই তথ্যটা যারা জানেন না একটু কাইন্ডলি নোট করেন, এখনই আপনারা নোট করে নেন এই তথ্যটা। আমি সিঙ্গুলার বলতে বোঝাচ্ছি, আচ্ছা এখানে ইকুয়ালস না দিই, আমি একটা প্লাস চিহ্ন দিই, ঠিক আছে। প্লুরাল নাউন। এবার এই তথ্যটা একটু আপনারা সবাই নোট করে নেন। আচ্ছা একটা প্রশ্ন এসছে, আমি একটু সেই প্রশ্নে যাই। সেটা হচ্ছে বইগুলো তো কোথায় জানি পেলাম, হ্যাঁ, কাছেও হতে পারে, কেমনে বুঝবো সেগুলো দূরে। ওকে, এটা একটা একটা খুব ভ্যালিড পয়েন্ট। তো যেহেতু আমার এখানে প্রথম সেন্টেন্সটা, ওখানে সরি সেন্টেন্সের প্রথম ক্লজটাতে ব্যাকটা যেহেতু আমার দূরের, ওকে, সো সে কারণে আমি জাস্ট ধারণার ভিত্তিতে আমি বলতে পারি যে নিশ্চয়ই বইগুলোও দূরের বই হতে পারে। অর্থাৎ আমি ওই যে ব্যাগটা হারিয়েছি, আমি ওই ব্যাগটা হারিয়েছি কিন্তু ওই বইগুলো হারাইনি। অর্থাৎ দুটা একই ঘটনা বা একই জায়গায় রয়েছে, ওইটা আমি জাস্ট এখানে ইমাজিন করতে পারি। আর বইগুলো যে আমার কাছে আছে, যেহেতু সেই ধরনের কোনো এখানে ইঙ্গিত নাই, উল্লেখ নাই, তাহলে আমি ধরে নিব যেহেতু ব্যাগটা যেহেতু দূরের, তাহলে নিশ্চয়ই বইগুলোও দূরের। এই ধরনের সিমিলারিটি বা প্যারালালিজম মেনটেন করে আমি এখানে দোষটা উত্তর দিতে পারি। আচ্ছা এটা একটা বিষয় গেল। আরেকটা ব্যাপার হচ্ছে টেন্সের ক্ষেত্রে এরকম কিছু প্রশ্ন থাকে। আপনি দেখতেছেন সেখানে কোনো টেন্সেরই চিহ্ন নাই, ফিউচারের চিহ্ন নাই, কিংবা পাস্ট বা প্রেজেন্টের কোনো ধরনের সাইন সিমটমস নাই। তখন আমরা কি করি? আমরা ইন জেনারেল প্রেজেন্ট টেন্সটাই প্রেফার করি। সো আমরা প্রেজেন্ট টেন্সে এই ধরনের উত্তরগুলো দেই সাধারণত। সো এখানেও সেম কেস, আগের অংশের এবং পরের অংশের সাথে সিমিলারিটি মেনটেন করার জন্য আমরা মূলত দোষটা দিয়েছি। যদি এটা এরকম কাছের বইয়ের কোনো ইঙ্গিত এখানে যদি দেওয়া থাকতো তাহলে আমরা অবশ্যই দিস দিতে পারতাম, এটা একটা বিষয় গেল। বাট গ্রামাটিক্যালি দিস এবং দোস এখানে দুইটাই হতে পারে, যেহেতু বুকস প্লুরাল দুইটাই হতে পারে। আর পরীক্ষার ক্ষেত্রে নর্মালি আপনাদেরকে দিস দ্যাট দিস দোস চারটা আসলে একসাথে সাধারণত দেয় না। ওখানে সাধারণত খুব ক্লোজ একটা দুইটা অপশনই থাকে, ফলে এরকম দুইটা অপশন আপনাকে নিশ্চিত পরীক্ষায় হয়তো দিবে না, বা দিলেও সেখানে ক্লু আপনাকে দেওয়া থাকবে যে এটা কি আসলে কাছের বই নাকি দূরের বই। এটা ভেরি গুড কোয়েশ্চেন এটা আপনার, জোনায়েদ, থ্যাংক ইউ। তারপরেরটা 2 নম্বরে আমরা একটু ফিরে যাই। এই যে রুলসটা আমি আপনাদের লিখে দিয়েছি সেটার ভিত্তিতে আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে অ্যাপলস আর নট সুইট। আপনি দেখতে পাচ্ছেন পুনরায় নাউনটা প্লুরাল। যেহেতু নাউনটা প্লুরাল তাহলে এখানে এই দিস এবং দোজ এই আইটেমটাই আমার বসাতে হবে, তাই না? আমি একটু এখানে মার্ক করে দিচ্ছি। তাহলে এই দিস এবং দোজ এটাই আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। সো এখন প্রশ্ন হচ্ছে দিস বলবো নাকি দোজ বলবো? তো এখানেও সেম কেস। এখানে প্রথম অপশনটাতে আমি প্লুরাল নাউন দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় অপশন যেটা সেখানে আপনারা দেখবেন সেখানে আর একটা ভার্ব দেওয়া আছে। তো যেহেতু ভার্বটা আর, মানে আপনারা বুঝতে পারছেন আরটা হচ্ছে প্লুরাল ভার্ব, তাই না? আমরা জানি এম ইজ আর এই তিনটার মধ্যে আর হচ্ছে প্লুরাল ভার্ব, আর ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো যেহেতু দুটোতে আমরা ভার্ব পাচ্ছি আর, সুতরাং বুঝে নিতে হবে এই দুইটাই হচ্ছে প্লুরাল ডিটারমিনারের ফাংশন, অর্থাৎ হয় দিস হবে নাহলে দোজ হবে। এখানেও সেম কেস। আসলে কাছের না দূরের এখানে বোঝার কোনো উপায় নাই, তবে আমরা ইন জেনারেল যেহেতু কোনোটাই নাই, যেহেতু এখানে 1 নম্বরে দূরের একটা সংকেত ছিল তাই আমি পরেরটাকে দ্যাট দোজ একই রকম রাখলাম, কিন্তু 2 নম্বরে যেহেতু কোনো সংকেত নাই, তাই আমি আপাতত নর্মালি যেভাবে শুরু করতে পারি, আমরা নর্মালি কি বলি যে এই আপেলগুলা মিষ্টি না, বা এই আপেলগুলো পচা, বা এই আপেলগুলা সস্তা, এই টাইপের আমরা নর্মালি আমাদের দিস ওয়ার্ডটা ইউজ করি। তো সেই দিক থেকে এখানে আমরা দিস ইউজ করতে পারি। আর এই আপেলগুলা মিষ্টি না, কিন্তু যেহেতু কিন্তু বলছে,
তার মানে আগের অংশের সাথে তুলনা। কিন্তু ওই আপেলগুলা মোটামুটি মিষ্টি, তাহলে ওইগুলো বোঝাতে এখানে পুনরায় আবার অ্যাপল শব্দটা ইউজ করার দরকার নাই। ইংলিশে একই সেন্টেন্সে একটা নাউনকে দুইবার সাধারণত ব্যবহার করা হয় না, এই রুলসটাও মাথায় রাখবেন। একই সেন্টেন্সে একটা নাউন একবার ইউজ করার পরে দ্বিতীয়বার ওই শব্দটা ইউজ না করে আমরা প্রোনাউন ব্যবহার করি, সে কারণেই আমরা এখানে আবার অ্যাপলস ইউজ করব না। সো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে 2 নম্বরে দিস অ্যাপলস। তাহলে 2 নম্বরের উত্তরটা হচ্ছে কি দিস অ্যাপলস। এরপরে এরপরে বাটের পরে যেটা আমরা দিব সেটা হচ্ছে দোজ। তার মানে এই অ্যাপল গুলা সুইট না, তবে ওগুলো সুইট। ওগুলো মিন্স তার মানে অন্য যেগুলো আছে দূরের বা একটু হয়তো মানে আমার এই কাছাকাছি বা নিকটে নেই এরকম অন্য কোনো আপেলের কথা বলা হচ্ছে, হতে পারে সেগুলো, তবে মোটামুটি মিষ্টি। বাট এই কারণে এই বাটের পরে আমরা ব্যবহার করব দোজ। ওকে, এই হচ্ছে ফাংশন। ক্লিয়ার? আপনাদের বুঝে আসছে এটা? দিজ অ্যাপলস আর নট সুইট বাট দোজ আর। আচ্ছা, তবে এখানে একটা কথা বলি, যেহেতু এগুলো আপনার এমসিকিউ এমসিকিউ আকারে দেওয়া হচ্ছে না, আমি এখানে জাস্ট আপনাদের বোঝার জন্য আমি সেন্টেন্স গুলো দিলাম। মূলত এখানে দিস দোজ নাকি দিস দ্যাট, সিঙ্গুলার না প্লুরাল, এই ফাংশনটা বোঝাটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় আপনার দিস দোজ যে কোনো একটাই পাবেন, সো এটা নিয়ে আপনাদের খুব একটা বদার ফিল করতে হবে না। 3 নম্বরে দিস শার্ট লুকস অড, এই শার্টটা একটু অড দেখাচ্ছে বা মানে ঠিকঠাক মনে হচ্ছে না আর কি। তো কিন্তু যেহেতু কিন্তু বলতেছে, তার মানে এই শার্টটা যদি একটু ভালো না মানে তখন আমরা কি করি, তখন আমরা আরেকটা শার্ট দেখি। তো এই জন্য তার মানে আমরা গ্যাস করতে পারি কি হতে পারে, এই শার্টটা তেমন একটা ঠিক নাই বা এটা একটু উদ্ভট মনে হচ্ছে, তবে ওই শার্টটা ভালো দেখাচ্ছে বা ওই শার্টটা ভালো। তার মানে আমরা দিস এর সাথে তুলনা করে কি দ্যাট, তাই না? মানে এটার সাথে তুলনা করে কি ওইটা, এরকম না আমাদের মিনিংটা থাকে। তাহলে এই কারণে 3 নম্বরে তাহলে কোনটা মিলতেছে, দ্যাট। সো আচ্ছা, উত্তর মনে হয় একজন দিয়েছে, জুনাইদ। হ্যাঁ ঠিক আছে আপনার উত্তরটা। সো এই কারণে আমরা এখানে বলবো দিস শার্ট লুকস অড, এই শার্টটা ঠিক নাই বা একটু ডিফারেন্ট বা একটু অড বা একটু উইয়ার্ড, তবে ওই শার্টটা ভালো। দ্যাট ওয়ান লুকস নাইস, ওইটা ভালো দেখাচ্ছে। এই হচ্ছে দিস দ্যাট দিস দোজ এর ফাংশন। এবার আমরা চলে আসি কোয়ান্টিফায়ার্স এর, এটা আরেকটা বড় আলোচনা। এই আলোচনার মধ্যে আমি আপনাদেরকে মোটামুটি 8 থেকে 10টা পয়েন্ট বলবো। আর এই 8-10টা পয়েন্ট যে জানবেন তাকে আমি একেবারে গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশের বিসিএস থেকে শুরু করে নিবন্ধন পর্যন্ত যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষায় আপনি কমপক্ষে একটা বা দুইটা নাম্বার আপনি নিশ্চিত তুলতে পারবেন। শুধু আমার এই 5-7 মিনিটে এখন যে আলোচনাটা আমি করব কোয়ান্টিফায়ারের, এই আলোচনাটা যে 100% মনে রাখতে পারবেন, সে মিনিমাম একেবারে একটা নাম্বার আপনি 100% নিশ্চিত পাবেন, এটা আমি একেবারে গ্যারান্টি দিতে পারি। এটা আমার অভিজ্ঞতা থেকে বলা। আমি এই পর্যন্ত যতগুলো ক্যারিয়ার রিলেটেড কোর্সে ক্লাস নিয়েছি, আমার অনলাইন অফলাইন সকল মাধ্যমে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলা, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই, এটা 100% নিশ্চিত, একেবারে কোনো সন্দেহ নেই। সো আমি শুরু করি আমার সেই আলোচনাটা। প্রথম আমার আলোচনার পয়েন্ট হচ্ছে 3টা ওয়ার্ড, ফিউ, আফিউ, দা ফিউ। এই 3টা ওয়ার্ড আগে আমি আপনাদেরকে আলোচনা করবো, এগুলো বুঝলে তারপরে সেগমেন্টে আমি গিয়ে আপনাদেরকে পিওয়ার এর আলোচনায় যাব। এই ফিউর আলোচনাটা হচ্ছে একদম লাস্ট, কিন্তু মেইনলি আগে প্রথম 3টা বুঝেন। প্রথম প্রশ্ন হচ্ছে ফিউ মানে কি। আপনাদের অনেকেই এই 3টা বা এই 4টা শব্দকে আপনারা অনেকে ভুল ভাবে জানেন, আমি আজকে সেই ভুলটা একটু ভেঙে দিতে চাই। ফিউ মানে নর্মালি আমরা অনেকে মনে করি অল্প, ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছিল ফিউ মানে অল্প বা কিছু। তা আজকে আপনারা মনে রাখবেন ফিউ মানে আসলে অল্প না। আজকে থেকে মনে রাখবেন ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। এটাকে আমরা এইভাবে বলতে পারি অলমোস্ট নো। এটা সিনোনিম হিসেবে ফিউর অর্থটাকে আমরা যদি ইংলিশে বলতে যাই, তার মানে হচ্ছে অলমোস্ট নো। অলমোস্ট নো মানে কি, তার মানে প্রায় না। তার মানে কেউ যদি বলে আই হ্যাভ অলমোস্ট নো বুকস, আই হ্যাভ অলমোস্ট নো মানি, ঠিক আছে? এই যে কেউ যদি বলে আই হ্যাভ অলমোস্ট নো মানি, এর মানে কি বলেন দেখি? এর মানে কি আমার কাছে টাকা আছে, নাকি আমার কাছে প্রায় টাকা আছে, নাকি আমার কাছে প্রায় টাকা নেই? কোনটা? আমার কাছে প্রায় টাকা নেই, প্রায় টাকা নেই মানে কি? আসলে এইভাবে তো আমরা বলি না। আলটিমেটলি এটা কি মিন করে? প্রায় টাকা না থাকা মানে হচ্ছে আমার কাছে তেমন একটা টাকা নাই। ধরেন আপনার চলার জন্য ডেইলি 500 টাকা দরকার, তো আপনার কাছে যদি 50 টাকা থাকে বা 20 টাকা থাকে বা 10 টাকা থাকে, ওটা দিয়ে কি আপনি সারা দিনের আপনার খাবার দাবার পরিবার নিয়ে আপনি চলতে পারবেন? পারবেন না। সো আপনার কাছে 10 টাকা 20 টাকা থাকা না থাকে এটা একই কথা। সুতরাং এই ধরনের যেটা নাই বললেই চলে,
ধরেন একটা গ্লাসে আপনি পানি খেতে চাচ্ছেন, আপনি পানি চাইলেন কিন্তু গ্লাসে পানি আছে 10 ফোঁটা, 5 ফোঁটা, বা ধরেন কোন রকমে 1 চুমুক। তো ওইটা 1 গ্লাস পানি আপনি যদি চান, তাহলে ওখানে ওইটুক ফোটাই পানি, অল্প পানি, ওটা কিন্তু আপনার জন্য টোটালি কি চলে না। সো এটা অনেকটা কি না এর কাছাকাছি। ইংলিশে এরকম একেবারে সরাসরি না বা সরাসরি নো বা সরাসরি নট ব্যবহার না করে আপনি যদি না এর কাছাকাছি বোঝাতে চান, নো বা নটের কাছাকাছি যদি আপনি মিনিং দিতে চান, তখন নাউনের পূর্বে একটা ডিটারমিনার ব্যবহার করবেন, সেই ওয়ার্ডটা হচ্ছে ফিউ। আমি এটাকে রেড মার্ক করে দিচ্ছি, যেহেতু ওয়ার্ডটা ইম্পর্টেন্ট তাই আপনারা বোঝার জন্য আমি রেড মার্ক করে দিচ্ছি। যদিও রেড মার্ক করলে একটু বেশি ইয়ে হয়ে যায়, বেশি কালারটা আসলে ডিপ হয়ে যায়, বোঝাটা একটু টাফ। সো আমি মনে হয় গ্রিন করলে ব্যাটার, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এরপরে দেখেন আবার, তাইলে ফিউ মানে আমরা কি বুঝলাম বলেন তো? অলমোস্ট নো। এবার আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা কি? সেটা হলো এই ফিউর অর্থটা কি। আচ্ছা স্যার, ফিউর ফাংশনটা কি গ্রামাটিক্যাল? সেটা হলো ফিউ প্লাস প্লুরাল নাউন। ডিটারমিনার আলোচনার সময় আপনারা সবাই ডিটারমিনারের প্রত্যেকটার নাউনের সাথে কিভাবে ইউজ করা হয় এটা আপনাকে অবশ্যই 100% নিশ্চিত হয়ে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ এখানে একটা ছোট্ট অ্যাস বসা না বসা নিয়ে আপনার অপশনটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। সো অনেক স্টুডেন্ট কিন্তু বুক নাকি বুকস এই অ্যাসটা যুক্ত আছে কি না এটা কেয়ারফুল না হয়ে অনেকে অ্যান্সার করে, ফলে ওদের ভুল তো হয়ই, প্লাস নেগেটিভ মার্কিং, অর্থাৎ আপনি একটা সঠিক উত্তর যেটা নাম্বার পাচ্ছেন সেটাও আপনার মাইনাস হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এখন আমরা ফিউ দিয়ে প্রথম তথ্য পেলাম, ফিউ মানে হচ্ছে অলমোস্ট নো, বা বাংলায় যদি আপনি মনে রাখতে চান তাহলে বলবেন নাই বললেই চলে। ঠিক আছে। আর ফিউ কোন ধরনের নাউনের সাথে বসে? প্লুরাল নাউনের সাথে বসে। এবং এখানে একটা কথা মনে রাখবেন, এটা আমি 4টা ওয়ার্ডের সাথে আলাদা করে লেখার দরকার নেই। এই প্লুরাল নাউনটা, এটা ফিউ, আ ফিউ, দ্য ফিউ এবং ফিউয়ার, এই 4টা ওয়ার্ডের সাথেই প্লুরাল নাউন বসে। সো এটা আলাদা করে শুধু ফিউর জন্য আসলে মুখস্থ করতে হবে এমন না। ফিউ বা ফিউর মতো যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটাই হচ্ছে প্লুরাল নাউনের সাথে বসে। শুধু পার্থক্যটা হচ্ছে অর্থের ক্ষেত্রে। অর্থের ক্ষেত্রে কি? যেমন ফিউ মানে হচ্ছে অলমোস্ট নো। এবার আসেন অ্যাফিউ মানে কি? অ্যাফিউ মানে হচ্ছে ক্লোজ টু সাম। দেখেন আমি অর্থটা কিভাবে বলি, এগুলো কিন্তু কেয়ারফুল থাকবেন, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ক্লোজ টু সাম মানে কি? অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে আই হ্যাভ 20 বুকস, আমার কাছে 20টা বই আছে। তো ধরেন এই 20টা বই না বলে আপনি তো এইভাবে বলতে পারেন যে আমার কাছে কিছু বই আছে সাহিত্যের, ইতিহাসের, এরকম আমার কাছে কিছু বই আছে। সো কিছু বলতে আপনার এরকম 15টা হতে পারে, 20টা হতে পারে, বা 10টা হতে পারে। সো এগুলো হচ্ছে আপনার কিছু সংখ্যক। এখন আফিউ মানে আসলে কি? আফিউ মানে হলো একেবারে নেই বললেই চলে, যেটা ফিউ আমরা পেলাম সেটা থেকে একটু বেশি। তার মানে ধরেন আপনার কাছে কেউ কোনো বই চাইলো যে আপনি কি আমাকে কিছু বই দিতে পারবেন সাহিত্য নিয়ে বা ইতিহাসের উপরে কিছু বই দিতে পারবেন। তো আপনি বললেন আমার কাছে তেমন একটা বই নেই। তেমন কিছু বই নেই মিন্স আপনার কাছে হয়তো এমন হতে পারে যে একটাও নেই, অথবা হয়তো একটাও আছে, বড় জোর একটা বা দুটো আছে যেটা দিয়ে আসলে আপনার কাজ চলবে না, যেটা আপনার জন্য যথেষ্ট নয়। তো এটা হচ্ছে ফিউ, যেটা একেবারে না এর কাছাকাছি। আর যদি আপনার কাছে ধরেন 5-7টা বই আছে, কিন্তু ধরেন আপনার এক্সপেকটেশন হচ্ছে কি 15-20টা বই, তো আপনার কাছে আছে ধরেন 5টা বা 4টা, তাহলে এটা কিন্তু নাই বললেই চলে এরকম বোঝায় না, বাট অল্প কিছু আছে। এটাকে ইংলিশে বলে ক্লোজ টু সাম বা আফিউ। এটাকে আমরা বাংলায় বলতে পারি অল্প কিছু। আপনারা যদি নোট নিতে পারেন, খাতায় যদি আপনারা নোট রাখেন, তাহলে আপনারা নোট রাখবেন এভাবে, অল্প কিছু, এটা হলো আফিউ। আর দাফিউটা কি? এই দাফিউটাও আপনাদের একটু নোট নিতে হবে, সেটা হচ্ছে অল্প তবে নির্দিষ্ট। অল্প তবে নির্দিষ্ট। এটা কিভাবে? এটা আমি একটু উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। অল্প তবে নির্দিষ্ট। ওকে। আর আফিউ মানে কি? শুধুই অল্প। ঠিক আছে। এই হলো পার্থক্য। এখন এই অল্প তবে নির্দিষ্ট মানে কি একটু বলি। ধরেন আহ আপনি কোন একটা বিষয়ে গবেষণা করার জন্য সাহিত্যের অথবা এই যে একটু আগে বললাম ইতিহাসের কয়েকটা বই আপনি সংগ্রহ করেছেন। তো 2-4টা বই সংগ্রহ করে তো আসলে বিশাল গবেষণা প্রবন্ধ লেখা সম্ভব না। কেউ কোনো একটা কিছু নিয়ে গবেষণা করতে গেলে সেখানে
আমরা এমনও হয় যে 20টা 50টা বই আমরা কালেক্ট করি, তাই না? এখন আপনি পেলেন মাত্র কয়েকটা বই, বেশি না, অল্প, অর্থাৎ অ্যাফিউর মতোই, আফিউ যেটা অল্প এরকমই। তবে সেই অল্পটা যদি আপনি নির্দিষ্ট করে বোঝাতে চান, যেমন ধরেন কেউ বলল আই গট আ ফিউ বুকস, মানে আমি অল্প কয়েকটা বই পেয়েছি। বাট কিন্তু দ্য ফিউ বুকস দ্যাট আই গট, যে অল্প কয়েকটা বই আমি পেয়েছি, আর নট ইনাফ ফর মাই রিসার্চ, সেগুলো আমার গবেষণার জন্য যথেষ্ট নয়। এখন প্রথমে যেটা বললেন আমি অল্প কয়েকটা বই পেয়েছি, সেগুলাই যখন পরের অংশে আপনি বললেন, তবে যে অল্প কয়েকটি পেয়েছি সেগুলো যথেষ্ট নয়, এই যে অল্প কয়েকটি পেয়েছি, তার মানে ওখানে অল্প বইগুলো আপনি নির্দিষ্ট করলেন, তার মানে যে বইগুলো আপনি পেয়েছেন সেগুলো তো অলরেডি নির্দিষ্ট হয়ে গেল। এই ক্ষেত্রে আপনি বলবেন দা ফিউ বুকস দ্যাট আই গট। এই যে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এরকম, আমি আপনাদেরকে বাক্যটা একটু ইংলিশে লিখে দেখাচ্ছি। সেন্টেন্সটা হচ্ছে দ্য ফিউ বুকস দ্যাট আই গট আর নট ইনাফ। এই সেন্টেন্সটা আমরা কি বুঝলাম দেখেন, তাহলে ফিউ বুকস এর আগে এখানে আমরা দা ইউজ করলাম কেন? কারণ আমি যে অল্প কয়েকটা বই পেয়েছি, এই যে দ্য ফিউ বুকস দ্যাট আই গট, অল্প বই যেগুলো আমি পেয়েছি, তাইলে অল্প বই কোনগুলা সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কি দিয়ে, একটা ক্লজ দিয়ে। ক্লজটা কি, দ্যাট আই গট। এই দ্যাট আই গট মানে অল্প বই কোনগুলা সেগুলা কিন্তু বোঝা যাচ্ছে। বাট আপনি লাইব্রেরিতে হাজার হাজার বই থেকে যদি আপনি যদি বলেন গিভ মি দ্য ফিউ বুকস, আমাকে অল্প কয়েকটা বই দেন, তাহলে উত্তরটা সঠিক হইল না, আর সেন্টেন্সের উদাহরণটা এটা ঠিকভাবে হইল না। আপনি লাইব্রেরিতে গিয়ে যদি বলেন আমাকে অল্প কয়েকটা বই দেন সাহিত্যের উপরে, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন গিভ মি আ ফিউ বুকস অন লিটারেচার। আপনি বললেন হিস্ট্রির উপরে কয়েকটা বই দেখাতে, আপনি বলবেন শো মি আ ফিউ বুকস অন হিস্ট্রি। কিন্তু আপনার হাতে যে কয়েকটা বই আছে সেগুলো যদি আপনি নির্দিষ্ট করে বোঝান, ঠিক আছে, আপনার হাতে তো অল্প যে কটা আছে ওটা তো নির্দিষ্ট, তাই না? ওটা তো আসলে অনেক অনেক বইয়ের মধ্যে না, ওটা তো অনির্দিষ্ট না। তখন আপনি কি বলবেন? আপনি এভাবে বলবেন যে, বাংলায় যদি আমি বাক্যটা বলি যে আমার হাতে যে কটা বই আছে এগুলো আমি বিক্রি করতে চাই, এটা যদি আপনি ইংলিশে বলেন তখন কি বলবেন? বলবেন আই ওয়ান্ট টু সেল, আমি বিক্রি করতে চাই, দ্য ফিউ বুকস দ্যাট আই গট ইন মাই হ্যান্ডস, যেগুলো আমার হাতে আছে, অথবা আই ওয়ান্ট টু সেল দ্য ফিউ বুকস দ্যাট আর ইন মাই হ্যান্ডস, যেগুলো আমার হাতে আছে। তাহলে ওখানে আপনি কি বলবেন? আই ওয়ান্ট টু সেল আ ফিউ বুকস বলবেন না, আপনি বলবেন দ্য ফিউ বুকস। তাহলে এখান থেকে কি ক্লিয়ার হলো? আমি আরেকবার আপনাদেরকে একটা রিক্যাপ দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করবেন। তাহলে ফিউর মানে হলো নেই বললে চলে, আফিউ মানে হলো অল্প, দা ফিউ অল্প তবে সেটা নির্দিষ্ট করা থাকবে। আপনারা জানেন আর্টিকেল দিয়ে ফাংশনটাই হচ্ছে নির্দিষ্ট করার জন্য। সো এই তিনটা ব্যবহার হচ্ছে আমরা ফিউ থেকে পাচ্ছি। আর এই ফিউর 4 নম্বর যে ব্যবহারটা আমি আপনাদের বলেছি একটু আগে, সেটা হচ্ছে ফিউয়ার। এই ফিউয়ারটা কি মূলত, এবার আসেন এটাই আলোচনা। এই ফিউয়ারের পরেও একটা নাউন আসবে, যেমন ধরেন ফিউয়ার বুকস, তারপর একটা জিনিস আসবে সেটা হচ্ছে দেন। কেন এখানে কেন দেন আসছে আমি একটু আবার ব্যবহারটা বুঝিয়ে বলি। আই গট ফিউয়ার বুকস দেন ইউ, এর মানে হলো আমি তোমার চেয়ে কম বই পেয়েছি। মানে তোমার যদি 7টা বই থাকে বা 8টা বই থাকে, তো আমি যদি 5টা বই পাই, তাহলে তোমার থেকে আমি 2-3টা কম পেয়েছি। তখন আমি বলবো আই গট ফিউয়ার বুকস দেন ইউ। কেউ যদি বলে আমার তোমার চেয়ে কম বন্ধু আছে, তখন সে কি বলবে? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস বলবে না, যেহেতু তুলনা করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দেন ইউ। অর্থাৎ আমি যখন কম্পেয়ার করব কারোর সাথে, এবং কম্পেয়ার করতে যে যদি আমি কম পরিমাণ কম সংখ্যা সংখ্যা বোঝাই, তখনই আমার ফিউ থেকে ফিউয়ার ব্যবহার করতে হবে। তাহলে আমি আবার বলছি, যখন আপনি কারোর সাথে কোনো একটা সংখ্যার তুলনা করবেন, এবং তুলনা করতে যে আপনি বেশি না বলে বরং কম যখন বলবেন, তখন বলবেন ফিউয়ার। যেমন আমরা বেশি বললে কি বলি? মোর বলি। যেমন আমার তোমার চেয়ে বেশি বই আছে, তখন কি আমি ফিউয়ার বুকস বলবো নাকি মোর বুকস বলবো? নিশ্চয় আমরা তখন আমার বেশি বললে কি বলবো? মোর, ঠিক না? আপনারা মাঝে মাঝে একটু অন্তত ইয়েস নো রেসপন্স করেন, কারণ যেহেতু আসলে অনলাইন ক্লাস তো, নাইলে মনে হয় একটা রোবটের সাথে কথা বলতেছে আর কি। তো কাইন্ডলি একটু আপনারা রেসপন্স করেন। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এতক্ষণ ধরে সব আলোচনাটা সবাই শুনতে পাচ্ছেন কিনা, বা ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন কিনা, এটা একটু কাইন্ডলি জানাবেন। ওকে, সো যেটা বলছিলাম, তাহলে আই গট মোর বুকস, আমি আহ, তাহলে আমার কাছে আপনার চেয়ে বেশি বই আছে, তখন আমি কি বলবো? আই গট মোর বুকস দেন ইউ। আর যদি আমি বলি
আমার কাছে আপনার চেয়ে কম বই আছে, তখন আমি মোর বুকস না বলে বলবো কি ফিউয়ার বুকস। তাহলে এখন আপনারা নিজেরা এই সেন্টেন্স গুলো দেখে নিজে নিজে বানান, এগুলা দিয়ে বাক্য তৈরি করেন, এগুলা দিয়ে বন্ধুদেরকে, ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে আপনার আশপাশে তাদের সাথে এই সেন্টেন্স গুলা মেক করে তাদেরকে বলেন। তাহলে আপনার স্পোকেন প্র্যাকটিস হলো, আপনার রাইটিং প্র্যাকটিস হলো, গ্রামারটা প্র্যাকটিস হলো। ঠিক আছে? আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফে আমি এগুলাই করতাম অনেস্টলি। আমার ভাই বোনদের সাথে আমি নানান সময়ে হঠাৎ হুটহাট আমি বিভিন্ন কথা ইংলিশে বলে উঠতাম। অনেক সময় অনেকে হাসতো, প্রথম প্রথম আনইজি লাগতো, কিন্তু পরে পরে এটা ইজি হয়ে গেছে। প্লিজ আপনারা এগুলা করবেন, এগুলা হাসার কিছু নাই। ইংরেজি শিখতে হলে অনেক উদ্ভট কাজ করা লাগে। হ্যাঁ, আর এই উদ্ভট কাজগুলো করলে কোনো গুণা নাই, বুঝছেন? সুতরাং রোজা রমজান মাসে আপনারা এই ধরনের ইংলিশ প্র্যাকটিস করলে কোনো অসুবিধা নেই। এখন শোনেন, তাহলে কি করবেন এখন? তাহলে আপনারা এরকম আরো 10টা বাক্য নিজেরা নিজেরা এখন তৈরি করেন, বলেন, মনে মনে বানান, আমার ক্লাস শেষেও আপনারা এগুলো করতে পারেন। তাহলে আমার তোমার চাইতে বেশি বই আছে না বলে আবার আপনি অন্য উদাহরণ তৈরি করতে পারেন। আপনি বলতে পারেন এই বাগানে ওই বাগানের চেয়ে বেশি ফুল আছে। অথবা আপনি বলতে পারেন আমার কাছে তোমার চাইতে বেশি পরিমাণে ধরেন কলম আছে কিংবা জামা আছে। এইরকম বিভিন্ন উদাহরণ বলতে পারেন। আবার শুধু আছে বলতে হবে এমন না, যেন আমি তোমার চাইতে বেশি টাকা উপার্জন করেছি, এখানেও তুলনা আছে। সেরকম তুলনা বোঝানোর জন্য ফিউয়ার কখন হবে, মোর কখন হবে, এগুলো ইউজ করবেন। সো মোটা কথা হচ্ছে ফিউয়ারের পরে নাউনটা প্লুরাল আছে কিনা দেখবেন। এবং যেহেতু ফিউয়ারটা কম্পারেটিভ, সো আপনারা মনে রাখবেন কম্পারেটিভের পর একটা দেন দিতে হয়। এই জন্য এটা আমি একটু মার্কিং করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। তাহলে ফিউয়ারের পরে অবশ্যই THAN দেনটা আছে কিনা দেখবেন। এমনকি আপনি যদি এখানে মোর ব্যবহার করেন, মোরটাও কিন্তু একটা কম্পারেটিভ ওয়ার্ড, তাই না? সো মোরের পরেও কিন্তু আপনাকে দেনটা ইউজ করতে হবে। আর এই ফিউয়ারের পরে নাউনটা যেটা আমি দিয়েছি সেটাও প্লুরাল আছে কিনা দেখবেন। এটা আগেই বলেছি, ফিউ থেকে পাওয়া সমস্ত শব্দগুলো, কেমন কি বলেছি, ফিউ থেকে পাওয়া সমস্ত শব্দগুলোই প্লুরাল নাউন। আচ্ছা, একজন একটু আগে রিপ্লাই দিয়েছেন একটা চ্যাটের মধ্যে, সেটা হচ্ছে আপনি মেবি জানতে চেয়েছেন যে ফিউর পরে আমি প্লুরাল নাউন দিয়েছি, বাকিগুলো কি? স্যার, বাকি সবগুলোই হচ্ছে প্লুরাল নাউন। তাহলে আপনারা সোজা কথায় লিখে রাখতে পারেন ফিউ প্লাস প্লুরাল নাউন। অথবা আপনারা ফিউ প্লাস প্লুরাল নাউন সবগুলা আলাদা আলাদা না লিখে আমি আপনাদের জন্য একটা কাজ সহজ করে দিই, কেমন? এখানে আপনি এভাবে লিখতে পারেন। আহ এখানে এভাবে আপনারা লিখতে পারেন ফিউ অবলিক আ ফিউ অবলিক দা ফিউ অবলিক ফিউয়ার দেন। ঠিক আছে? আচ্ছা, দেন আর তো আপনারা জানেন দেন ইউজ করতে হয় এটা, সো এটা দেনটা আর না লিখি। মানে মোট কথা, এখানে টোটাল যে আপনি 4টা আইটেম পাচ্ছেন, মোট কথা হচ্ছে এই 4টা আইটেমের পরে প্লুরাল নাউন, দ্যাট ইজ ফর শিওর। ঠিক আছে? তাহলে ফিউ, আ ফিউ, দা ফিউ এবং ফিউয়ার, এই 4টা শব্দের পরে অবশ্যই প্লুরাল নাউন ব্যবহার করতে হবে। ওকে? আর অর্থটাও তো লিখিয়ে দিছি, নেই বললেই চলে। কোনটা? ফিউ মানে হলো নেই বললেই চলে, আর ফিউ মানে অল্প, দা ফিউ মানে অল্প তবে নির্দিষ্ট, আর ফিউয়ার দেন যেটা সেটা তো বলেছি পরিমাণে বা তুলনায় কম। তাহলে আই গট ফিউয়ার বুকস দেন ইউ মানে হলো আমার তোমার চেয়ে কম বই আছে। আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দেন ইউ, এর মানে হচ্ছে আমার তোমার চেয়ে কম বন্ধু আছে। আচ্ছা, এখন আমরা এই আলোচনাটাকে আমরা অন্য আরেকটা দিকে এখন ডাইভার্ট করবো। সেটা কি? এই সেম আলোচনাটা পুরোটাই আমি কপি করে আমি আরেকটা ছোট্ট ক্লিপ আমি এখন ক্রিয়েট করব। সেটা হচ্ছে, লুক এট দিস। ওকে, সো এখন আপনি একটু স্ক্রিনে তাকান সবাই। আমি এখন একটা কাজ যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফিউর জায়গায় আমি একটা ওয়ার্ড দিলাম লিটল, এবং এই লিটল ওয়ার্ডটা এই প্রত্যেকটা জায়গাতে আমি এখন রিপ্লেস করে দিচ্ছি। আ লিটল, দ্য লিটল, এই জায়গায় সে লিটল না দিয়ে আমি দিলাম লেস। এবার কি আপনারা কিছু বুঝতে পারছেন কিনা দেখেন তো। অর্থাৎ এই এফইউ বা ফিউর যে গ্রুপটা, এই ফিউর পুরো গ্রুপটাকে আমি রিপ্লেস করে দিলাম কি দিয়ে? লিটল এবং লেস। কেন? কারণ হচ্ছে ইংলিশে ফিউ আর ফিউর ঠিক বিকল্প আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে লিটল, এ লিটল, দ্য লিটল। বিকল্প ব্যবহারটা সাথে এইটার পার্থক্যটা কোন জায়গায় জানেন? যেমন ফিউর সাথে আপনারা বসিয়েছিলেন প্লুরাল নাউন, কিন্তু লিটল এবং লিটলের এই পুরো গ্রুপটা,
মানে লিটল, আ লিটল, দ্য লিটল, লেস, এই পুরো গ্রুপটা প্লুরাল নাউনের সাথে বসবে না স্যার, এটা বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। লুক এট দিস, হোয়াট আই হ্যাভ রিটেন হিয়ার। এই পুরো জিনিসটা লিটল থেকে শুরু করে লেস পর্যন্ত পুরো জিনিসটার পর আমি দিলাম হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, সো এখন এটা কি আসলে, আপনি কি বুঝতে পারছেন জিনিসটা এত কঠিন কিছু না। জাস্ট ফিউর সাথে কাউন্টেবল প্লুরাল নাউন ছিল, আর লিটল শব্দটা যেহেতু আনকাউন্টেবল নাউনের সাথে বসে, সুতরাং আপনারা তো জানেন আনকাউন্টেবল নাউন কি প্লুরাল হতে পারে? নিশ্চয় না। কি বলেন, আনকাউন্টেবল কি কখনো প্লুরাল হতে পারে? যেমন ধরেন ওয়াটার, আনকাউন্টেবল। তো যেটা আপনি গণনাই করতে পারবেন না সেটা কি প্লুরাল হওয়ার সুযোগ আছে? নেই। সো এখান থেকে আমরা কি বুঝি, লিটল, আ লিটল, দ্য লিটল, লেস, এই ওয়ার্ডগুলোর সাথে প্লুরাল নাউন হতে পারে না, আনকাউন্টেবল নাউন বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আনকাউন্টেবল বুঝলাম, তার মানে লিটলের পরে ফ্রেন্ডস হবে না, বুকস হবে না, বয়েজ হবে না, গার্লস হবে না, মানে প্লুরাল নাউন হবে না। সো কি হবে? তাহলে লিটল ওয়াটার হতে পারে, আনকাউন্টেবল। লিটল মানি হতে পারে। ও হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, মানি কিন্তু আনকাউন্টেবল। কেন আনকাউন্টেবল সেটা যদি কেউ না বুঝেন তাহলে আমি প্রশ্ন করেন, আমি পরে উত্তর দিব। তারপরে লিটল, লিটলের পরে আপনি রেপুটেশন, অনেস্টি, এগুলো ব্যবহার করতে পারেন। এ লিটল বিউটি বলতে পারেন, ঠিক আছে, এ লিটল কাইন্ডনেস বলতে পারেন। মানে আনকাউন্টেবল নাউন গুলা এখানে আপনি ইউজ করবেন। আর আপনাদেরকে আনকাউন্টেবল নাউন চেনার প্রক্রিয়াটা মনে হয় আমি আপনাদের ক্লাস লেকচার 1-এ মনে হয় আলোচনা করেছিলাম, তাই না? আই হোপ আপনাদের এটা মনে আছে। সো এই আনকাউন্টেবল নাউন যেগুলো আপনি চিনতে পেরেছিলেন, সে আনকাউন্টেবল নাউন গুলো আপনি ইউজ করবেন লিটল, লিটল, দ্য লিটলের পরে। মানে পরীক্ষায় যদি আপনি লিটল দেখতে পান, লিটলের পরে শূন্যস্থানটাতে আপনি কাউন্টেবল ওয়ার্ড দিবেন না, প্লুরাল ওয়ার্ড দিবেন না, আপনি দিবেন মূলত আনকাউন্টেবল নাউন। অপশনের মধ্যে থেকে আনকাউন্টেবলটাকে সিলেক্ট করতে হবে। কিংবা আনকাউন্টেবল নাউন সেন্টেন্সে দেওয়া আছে, তার আগে আনকাউন্টেবল নাউনের আগে শূন্যস্থান দেওয়া আছে, তখন ওই শূন্যস্থানে অপশনের মধ্যে থেকে কোনটা অপশনের মধ্যে থেকে কোনটা সিলেক্ট করবেন। অপশনে ধরেন ফিউ দেওয়া আছে, লিটল দেওয়া আছে, তখন আপনি লিটলটা সিলেক্ট করবেন। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ হবে না, হবে কি? লিটল, আ লিটল, দ্য লিটল, লেস। এখন কোয়েশ্চেন হলো অর্থটা কি? তো অর্থটা স্যার একদম সেম। অর্থাৎ আপনি যেটা লিটল এর আগে ব্যবহার করেছেন এখানে, সরি ফিউ যেটা আগে ইউজ করেছেন, সেম অর্থ। মানে কেউ যদি বলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ বুকস, তাহলে আপনারা একটু আগে কি শিখলেন? এর অর্থ হলো আমার তেমন একটা বই নেই। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার তেমন একটা বন্ধু নেই। সো কেউ যদি বলে একইভাবে এখানে আই হ্যাভ লিটল, এই যে আই হ্যাভ, এখানে যে উদাহরণটা ছিল আই হ্যাভ অলমোস্ট নো, এই অলমোস্ট নোটা কার অর্থ? এটা হচ্ছে ওই ফিউর যেমন অর্থ, এটা লিটলেরও সেম। তারপরে কেউ যদি আপনাকে বলে আই হ্যাভ লিটল মানি, এর মানে আমার অল্প টাকা আছে বলবো নাকি আমার তেমন একটা টাকা নেই বলবো? দেখি বলেন তো সবাই এবার, এটা একটু কাইন্ডলি উত্তর দেন। আপনাদের উপস্থিতি আছে নাকি নাই, নাকি আপনারা ঘুমাই পড়ছেন, একটু চেক করে দেখি। দেখি কারা কারা একটু জীবিত আছেন, একটু রেসপন্স করেন। আই হ্যাভ লিটল মানি, এর মানে কি? এটার বাংলা কি? বাংলাটা একটু পারলে আপনারা লিখে দেন। আই হ্যাভ লিটল মানি, আমার ছোট টাকা আছে, আমার কম টাকা আছে, আমার অল্প টাকা আছে, নাকি আমার তেমন কোনো টাকা নেই, নাকি আমার টাকা নেই বললেই চলে? এই কোয়েশ্চেনগুলোর মধ্যে, এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে উত্তর? আপনার উত্তরটা একটু দেন কাইন্ডলি, আমি আপনাদের উত্তরগুলো একটু পড়বো। প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকেই উত্তরগুলো দিবেন। আপনারা অনেকে একদম উত্তর দেন না, এটা আমার জন্য খুব ফ্রাস্ট্রেটিং। আমার এত এখানে সিনসিয়ার এবং ভালো ভালো স্টুডেন্ট, ভেরি নাইস স্টুডেন্টস হিয়ার, আপনারা সবাই কাইন্ডলি একটু উত্তর দিবেন কেমন? তারপরে আমি উত্তরটা পড়ি একটু। জুনাইদ, আপনি বলেছেন 1 নম্বরে বইগুলো তো, আচ্ছা সরি, এটা তো আমি মনে হয় পড়েছিলাম। আমি অনেক বোধহয় উপরে উঠে গেছি। এরপরে জুনাইদ আর একটা পড়ছে, আমার তেমন কোনো, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমার তেমন তেমন একটা টাকা নেই। ওকে জুনাইদ, এটা ঠিক আছে। সাজ্জাদ বললেন নেই বললেই চলে, ইয়েস। কাউসার হাবিব, আপনি লিখছেন আপনি প্রথম ক্লাস মিস করছেন। আপনি অবশ্যই স্যার প্রিভিয়াস ক্লাস রেকর্ড পাবেন ইনশাল্লাহ। আমি আজকে ক্লাস শেষ হওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন, বা আমাদের অফিসের নাম্বার হোক, বা আমাকে নক দিবেন। তারপরে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিব। তারপরে হচ্ছে টাকা নেই বললেই চলে, সাজ্জাদ হোসেন, আচ্ছা। ফারহাতুল জিনান, আমার টাকা নেই বললেই চলে, ওকে হয়েছে এটা, নাই বললেই চলে, আচ্ছা। জোনাই, ওকে। সবারই রেসপন্স ঠিক আছে, সবাই মোটামুটি ধরতে পারছেন, তার মানে এটা না এর কাছাকাছি।
এখন আসেন, আমি এই আফিউর জায়গায় যদি আমি লিটল যদি ব্যবহার করি তাহলে কি হবে? সেম আগের মতো, ক্লোজ টু সাম, অল্প। কেমন? তাহলে আমরা লিটল, কেউ যদি বলে আই হ্যাভ আ লিটল মানি, ইট মিনস আমার অল্প টাকা আছে, মানে পরিমাণটা একটু কম, তবে একেবারে না, অথবা নেগেটিভ না আর কি, একেবারে নেগেটিভ না, মানে অল্প, মানে পরিমাণে কম। কিন্তু যে অল্প সেটা যদি নির্দিষ্ট হয় তখন আমি কি বলবো? লিটল বলবো নাকি দ্য লিটল বলবো? এটা তো এখন আপনারা পারবেন, তাই না? লিটল বলবো নাকি দ্য লিটল বলবো? অবশ্যই আমরা দ্য লিটল বলবো। তারপরে হলো, এখানেও সেম কেস, কেউ যদি বলে দ্য ফিউ বুকস দ্যাট আই গট, এখানে সে বলতে পারে দ্য ফিউ মানি, অথবা দ্য ফিউ গোল্ড। আপনারা সবাইকে জানেন যে গোল্ড, সিলভার এগুলো আনকাউন্টেবল হয়। যদি না জানেন প্রশ্ন করবেন, আর প্রশ্ন না করলে বুঝে নিব যে আপনারা জানেন। আচ্ছা, তো আর মানি কেন আনকাউন্টেবল সেটা আমি এখন ব্যাখ্যা করি। মনে রাখবেন, টাকা, সাজ্জাদ এবং কোহিনুর, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। আচ্ছা, গোল্ডের যে ব্যাপারটা, এটা যেহেতু আপনারা জানেন, এটা নিয়ে আর না বলি, যে কোনো ধাতু বুঝালেই সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এগুলো আনকাউন্টেবল। আচ্ছা, মানিটা হলো মূলত, দেখেন, মানি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের কোন একটা পণ্য বিনিময়ের যে ক্ষমতা, তাই না? এই ক্ষমতাটা অর্থ, সোজা কথায় বাংলায় আমরা বলি অর্থ। এটা আসলে গণনা আমরা করি না। আমরা কিন্তু 100 মানি, 200 মানি, আমরা কি বলতে পারি ক্যান ইউ গিভ মি 50 মানি? আমরা আসলে কি বলি বলেন তো? আমরা আসলে মুদ্রাটা, কারেন্সি যেটা, সেটা আমরা গণনা করি, সেটা কোনটা, টাকা বা ডলার। এই জন্য দেখবেন ইংলিশে ডলার শব্দটা কিন্তু প্লুরাল করা হয়, ডলার্স। হ্যাঁ, ক্যান ইউ গিভ মি 10 ডলার্স? দেখেন, ডলার্স এটা প্লুরাল হচ্ছে। দ্যাট মিনস উই ক্যান সে ক্যান ইউ গিভ মি 10 ডলার্স, এটা আমরা বলতে পারি। বাট উই কান সে ক্যান ইউ গিভ মি 50 মানি, ক্যান ইউ গিভ মি 10 মানি, ক্যান ইউ গিভ মি 20 মানি। আমরা কখনোই, আমরা জীবনে আমরা এই ধরনের বাক্য কখনো শুনি নাই বা বলি না। অ্যান্ড দ্যাট ইজ বিকজ ওয়াই? বিকজ মানি আমরা সরাসরি গণনা করি না। এটা মূলত একটা বিনিময়ের মাধ্যম, একটা পাওয়ার। ওকে, এক্সচেঞ্জ করার, পণ্য বিনিময় করার একটা পাওয়ার অনলি। সো এটা আনকাউন্টেবল, এই জন্য এখন থেকে মনে রাখবেন মানি হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, এখন আরেকটা তথ্য আপনাদেরকে দেই, সেটা হচ্ছে ইংলিশে এমন কিছু এক্সট্রা নাউনের কথা আমি আপনাদের বলেছিলাম আমার লেকচার 1, যারা দেখেননি, বা দেখলেও যারা প্রপারলি আপনারা হয়তো কোনো কোনো অংশ মনোযোগ দেন নাই, আপনারা একটু দেখে নেবেন। সেটা হলো, যে সমস্ত নাউনগুলো বাহ্যিকভাবে মনে হতে পারে কাউন্টেবল, কিন্তু ইংরেজি ভাষায় সেগুলো আনকাউন্টেবল, সেগুলো আপনার মনে রাখবেন কেন? কারণ পরীক্ষায় যদি আপনাকে দা ফিউ অথবা দ্য লিটল দেয়, তো আপনি কোনটা ইউজ করবেন? নাউন চিনেই তো ইউজ করবেন। যেমন সাবান, আমরা দোকানে গেলে কি বলি? ভাই আমার একটা সাবান দেন তো। তখন আমরা বলি গিভ মি আ সোপ। অথবা আমি আজকে দোকানে গিয়ে 3টে সাবান কিনেছি, সো আই বট 3 সোপস, আমি 3টে সাবান কিনেছি। দেখেন, শুনতে কিন্তু মনে হচ্ছে এটা ওকে ফাইন, কিন্তু ইংলিশে তো সোপ শব্দটা আনকাউন্টেবল। আপনি যতক্ষণ না এটা না জানবেন, আপনি কিন্তু এটা প্রপারলি ইউজ করতে পারবেন না। পরীক্ষায় আপনি কিন্তু 3 সোপস বসাই দিছেন, অথচ এটা ভুল। কেন? কারণ সোপটা আনকাউন্টেবল। অর্থাৎ এমন কিছু, সবগুলো না। আপনি তার মানে বইকে আনকাউন্টেবল, আপেলকে আনকাউন্টেবল, অরেঞ্জকে আনকাউন্টেবল না। সাধারণ যেগুলো আপনি জানেন তার বেশিরভাগই, আপনি যা জানেন তার ঠিক আছে। বাট অল্প কয়েকটা ইংলিশে শব্দ আছে যেগুলোকে আনকাউন্টেবল হিসেবে বিবেচনা করা হয়, ফলে এগুলোকে আলাদা করে চিনতে হবে। চিনলে সুবিধাটা কি? ওই আনকাউন্টেবল নাউন গুলার পূর্বে আপনি দাফিও বসাবেন না, আপনি তখন কি বসাবেন? দা লিটল। এই যে, যেমন এখানে এই দাফিউর জায়গায় আমি দা লিটল বসিয়ে দিয়েছি। ওকে, সো এটাকে সাজ্জাদ কি লিখছেন, মেজারমেন্ট বা, আচ্ছা, হ্যাঁ, এটা এক ধরনের, না মেজারমেন্ট না, এটা তো বলেছি, এটা এক ধরনের হচ্ছে একটা ক্ষমতাকে বোঝায় মূলত, মুদ্রা বিনিময়ের ক্ষমতা, বা সরি, পণ্য বিনিময়ের ক্ষমতা। যেমন ধরেন আপনি 500 টাকা দিলে আপনাকে আরেকটা পণ্য দিচ্ছে। সো একটা পণ্য থেকে আরেকটা পণ্য, অর্থাৎ আপনি এক কথা বিনিময় ক্ষমতা, এটা আর কি, ঠিক আছে, এটা এক ধরনের পাওয়ার। ওকে, আর এই পাওয়ারটার একক হচ্ছে কি? ডলার, বা এটার এই ক্ষমতার একক হচ্ছে, ধরেন আপনি টাকা বলতে পারেন, পাউন্ড বলতে পারেন, রিয়াল বলতে পারেন, রুপি বলতে পারেন, এগুলো হচ্ছে এক একটা ধরেন একক। So, আমরা আসলে মূলত এককটা গণনা করতে পারি। যেমন ধরেন সময়, হ্যাঁ, যেমন আমরা কি কখনো সময় গুনতে পারি? আসলে আমরা সময়ের এককটা গুনি। যেমন এই জন্য আমরা কখনো বলি না তুমি আমার 50টা টাইম দাও, তুমি আমার 10টা টাইম দাও। আমরা 10টা টাইম, 20টা টাইম বলি না, আমরা বলি কি 10টা ঘন্টা দাও, 10টা সেকেন্ড দাও, 10টা মিনিট দাও, আমি কাজটা করে দিচ্ছি। সো গিভ মি 10 মিনিটস, you can give me 50 hours, you can give me 50 days to do my work, but you cannot say
ইউ ক্যান গিভ মি 50 টাইম, এরকম আমরা বলি না, তাই না? তার মানে টাইমটাও সেম। এটা আমরা সাধারণত সময়ের এককটা গুনি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমরা আসলে এককটা গণনা করি। ওকে, আমরা আওয়ার গণনা করি, সেকেন্ড গণনা করি, ডে গণনা করি, ইয়ার গণনা করি, রাইট? এগুলো আমরা গণনা করি। ওকে, সো এই এই জিনিসটা একটু মাথায় রাখেন আর কি। সো এখানেও সেম কেস। এবার আসেন, ফিউয়ারটা যখন আমরা গণনা করি তখন ফিউ থেকে ফিউয়ার হয়। ওই লিটল শব্দটা যখন আপনি গণনা করবেন তখন কি হবে? লিটল থেকে কম্পারেটিভ, তখন কি লিটল আর বলবেন? দেখেন ইংলিশে সব শব্দ কি ইয়ার দিয়ে হয়? আপনি বলতে পারেন স্যার টল থেকে টল আর বিগ থেকে বিগার, তো লিটল থেকে স্যার লিটল আর কেন হলো না? চাইলে আপনি কিন্তু ফান ওয়েতে এই প্রশ্নটা করতে পারেন। কিন্তু ইংলিশে প্রত্যেকটা শব্দের সুনির্দিষ্ট কিছু ব্যবহার আছে, এবং কিছু ব্যবহার একটু অদ্ভুত। আপনার কাছে আসলে অদ্ভুত মনে হতেই পারে, স্বাভাবিক, কিন্তু কিছু করার নেই, এই অদ্ভুত ব্যবহারে আপনাকে অভ্যস্ত হতে হবে। লিটল থেকে এরকম একটা ব্যবহার আছে লেস। এরকম ইংলিশে অদ্ভুত আরো কয়েকটা ব্যবহার আছে, এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আজকে কিছু আলোচনা আছে, আর কিছু আলোচনা আরো পরে অন্যান্য ক্লাসগুলোতে পাবেন, যেমন কম্পারেটিভ ক্লাসে পাবেন। এরকম আরো কিছু আলোচনা আপনার 14টা ক্লাস ইনশাল্লাহ এগুলো আপনারা পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম, সো লিটল থেকে কম্পারেটিভ ফর্ম হচ্ছে মূলত লেস। তাইলে আমরা এই জন্য লেস এখানে ফিওর জায়গায় লেস বসে দিচ্ছি। আর এই জায়গাতে, এই জায়গাতে দেখেন আই গট লেস বুকস, তাহলে এখানে আমি কি বলবো? লেস মানি বলতে পারি, লেস গোল্ড বলতে পারি, অথবা আপনি বলতে পারেন লেস, ফর এক্সাম্পল আপনি ওয়াটার বলতে পারেন। এরকম আনকাউন্টেবল যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিতে পারেন। এখানেও সেম কেস, এই আই হ্যাভ লেস ফ্রেন্ডস না দিয়ে আমরা এখানে মানি দিতে পারি, অথবা অন্য যে কোনো আনকাউন্টেবল নাউন দিতে পারি। সো এখন কি সবার কাছে ক্লিয়ার? তাহলে ফিউ টোটাল যে অর্থটা, লিটলের অর্থটাও সেম, একেবারেই সেম। ফিউ মানে যেমন নেই বললেই চলে, লিটল মানেও নেই বললেই চলে। এই যে, ঠিক আছে, এ লিটল মানে অল্প, আ ফিউ মানে অল্প। দ্য লিটল মানে যেমন অল্প তবে নির্দিষ্ট, দ্য ফিউ বলতেও সেম। ওকে, সো অর্থটা সেম। তাহলে শুধু পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে ফিউর সমস্ত গ্রুপটাই কাউন্টেবল নাউন এবং প্লুরাল, কাউন্টেবল এবং কি প্লুরাল। আর লিটলের সমস্ত গ্রুপটাই বসবে কার সাথে? আনকাউন্টেবল নাউনের সাথে। আমি কি এখন বুঝাতে পারছি? আমার এই টোটাল যে আলোচনা, যেখান থেকে আমি আপনাদের বলেছি বাংলাদেশের সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলাতে এখান থেকে প্রশ্ন আসে, এবং আপনি নিবন্ধন এবং বিসিএস যারা দিচ্ছেন বা সরকারি চাকরির যে কোনো ধরনের পরীক্ষা, তার এখান থেকে একটা প্রশ্ন পাবেনই, এটা আমি 100% নিশ্চয়তা কেন দিয়েছি, এটা এতটুকু ইম্পর্টেন্ট বলে নিশ্চয়তা দিয়েছে। এখন যদি আপনি এটা ক্লিয়ারলি সবাই বুঝেন, আমি পরবর্তী পাঠে যাব। আপনারা আশা করি অলরেডি একটা নাম্বার আপনারা নিশ্চিত করতে পেরেছেন, যারা এতক্ষণ আমার আলোচনা ভালোভাবে শুনেছেন, এবং যারা এটা প্র্যাকটিস করবেন আশা করি তারা এখান থেকে একটা নাম্বার নিশ্চিত করতে পারবেন, এটা আমি শিওর বলতে পারি ইনশাল্লাহ। সো যদি আপনারা এটা বুঝেন ভালো করে, তাহলে আমি এখন নাম্বারের আলোচনায় যাব। ওকে, এবার আসেন নাম্বারের আলোচনা। ইংলিশে নাম্বার মূলত কয় প্রকার দেখি, আপনারা কেউ বলতে পারেন কিনা? সংখ্যাবাচক শব্দগুলোর কয় রকম ব্যবহার আছে জানেন আপনারা কেউ? সংখ্যাবাচক শব্দগুলো কয় রকমের হতে পারে, কয় ধরনের ব্যবহার আছে এগুলা? সাজ্জাদ হোসেন বললেন 2 প্রকার। আচ্ছা, প্রথমেই আপনাকে থ্যাঙ্কস রেসপন্স করার জন্য। আচ্ছা, আপনি কোন 2 প্রকার আসলে আপনার মাথায় আছে, বা আপনার মেমোরিতে কোন 2 প্রকার কাজ করে একটু আমাকে বলেন, যদি জানেন বলতে পারেন। আর কেউ যদি বলতে চান তাহলে কন্ট্রিবিউট করেন, সমস্যা নেই। আপনাদের আনসার সব সময় আমার জন্য ইন্সপায়ারিং, আপনারা উত্তর করবেন। তাহলে আহ কাউসার হাবিব বলেছেন 3 প্রকার। ওকে, ওকে, তাহলে 2জন উত্তর পেলাম। ইনফ্যাক্ট কাউসার হাবিবের আনসারটাই সঠিক। সংখ্যাবাচক শব্দগুলো আমরা 3 ভাগে ভাগ করি। তবে আমার উদ্দেশ্য আপনাদেরকে এই সমস্ত এই পুরাতন গ্রামারের কাকে বলে, কত প্রকার, কি কি এই ধরনের এক্সট্রা হাবিজাবি শেখানোর উদ্দেশ্য নাই। হাবিজাবি আসলে এই কারণে বলতেছি, অনেকে গ্রামারে খুব ডিপে চলে যায়, এবং এটাকে অনেকে ক্রেডিট ভেবে এই ধরনের মানে ইয়ে করে আর কি, কনসেন্ট্রেট করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনাদের জন্য খুব ব্যবহারযোগ্য, এবং ইউজুয়ালি যেগুলো আমাদের ডেইলি ইংলিশে কাজে লাগে এই ধরনের ইউজফুল জিনিসগুলো শেখানো উচিত। অতিরিক্ত ডিপে যে এমন অনেক গ্রামার আছে যেগুলো আসলে প্র্যাকটিক্যালি খুব কম ব্যবহৃত হয়, সেগুলো আমার মনে হয় খুব একটা দরকার নেই আর কি। যাই হোক, কাউসার হাবিবকে থ্যাঙ্কস, আপনি 3টা উত্তর দিয়েছেন, অর্ডিনাল, কার্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। এখানে মূলত আসলে দুটাই আমরা ম্যাক্সিমাম সময় ব্যবহার করি, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। আচ্ছা, তো সোজা কথাই আমি আপনাদেরকে পরীক্ষার জন্য যেটুক লাগবে সেটুকু একটু বলে নিই। সেটা হচ্ছে কার্ডিনাল এবং অর্ডিনালের যে ব্যাপারটা, ঠিক আছে? যদিও আমি আপনাদেরকে জাস্ট জানার জন্য 3টা দিচ্ছি, কিন্তু মূলত আপনারা মনে রাখবেন কার্ডিনাল আর অর্ডিনাল। কার্ডিনাল মানে কি জানেন? এই 1 2 3 যেগুলো আপনারা পাচ্ছেন, মানে সাধারণ সকল সংখ্যা হচ্ছে কার্ডিনাল নাম্বার। 1
2, 3, 4, এভাবে 10, 20, এরকম যত শব্দ আপনারা পাবেন, দিস অল আর অ্যাকচুয়ালি কার্ডিনাল নাম্বারস। ওকে, দেন এই প্রত্যেকটা শব্দকে আপনি চাইলে আবার ক্রমবাচক হিসেবে উপস্থাপন করতে পারেন। বাংলায় যেটা আমরা বলি প্রথম, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, দশম, এই যে আমি যে প্রক্রিয়া এখন শব্দগুলো বললাম, এগুলোকে ইংলিশে তখন কি বলবেন? তখন আপনারা নিশ্চয় বলবেন ফার্স্ট। ওয়ানকে যদি আপনি ক্রমবাচক বলেন, ইউজ করেন, তাহলে কি বলবেন? ফার্স্ট। টুকে আমরা বলি সেকেন্ড, এই সমস্ত ব্যবহারগুলো। থ্রি না বলে যখন আমরা বলবো থার্ড, ফোর না বলে যখন আমরা বলবো ফোর্থ, 10 না বলে আমরা যখন বলবো 10th, এই সমস্ত সিকোয়েন্স গুলা, এগুলো হচ্ছে কি অর্ডিনাল নাম্বারস। ওকে, আরেকটা ব্যাপার বলি এবার, ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে তার একটা ভুল করে। সে ভুলটা কি জানেন? যেমন ধরেন, আমি যদি বলি কোন স্টুডেন্টকে, বাংলাতেও আমরা এই ভুলটা করি, যেমন ধরেন তুমি কোন ব্যাচের স্টুডেন্ট ইউনিভার্সিটির, তখন সে বললো আমি তো আমি 21তম ব্যাচের স্টুডেন্ট। তো ইংলিশে যখন সে লিখতে যায়, দেখবেন তারা এভাবে লিখে, আমি 21তম ব্যাচের স্টুডেন্ট, ইয়ে আই এম স্টুডেন্ট অফ 21th ব্যাচ। দেখেন 21th লিখছে না? আচ্ছা, এটা কি হয়েছে বলেন তো? এই 21 যেটা লিখছে সেটা কি আসলে হয়েছে কিনা আপনারা বলেন দেখি কে একজন। এই 21 এটা কি হয়েছে? 21তম, এটা কিন্তু হয় নাই। এটা আসলে কি হবে বলেন তো? জোনাইদ, থ্যাংক ইউ। এটা 21 হবে না, এটা হবে 21st, এরকম হবে। আচ্ছা, কেন এরকম হবে? আচ্ছা, সেটাতে যাওয়ার আগে এবার আরেকটা কথা বলি। প্রথমেই 20টা বলি। 20 যেটা আছে, কেমন? 20, ওকে, এই 20টা বলেন। এই 20 থেকে যখন আমরা ক্রমবাচক করব, তখন কি আমরা 20, 20, 20তম বললে তখন আমরা কি বলবো? যেমন 10 থেকে 10th, 4 থেকে 4th, 5 থেকে 5th। তাহলে 20 থেকে কি সরাসরি অন্যান্যগুলোর মতো সরাসরি কি টিএচ বসিয়ে দিব? নো, সরাসরি টিএচ আমরা বসাবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে, এই 20-র শেষে ওয়াই আছে না, এই ওয়াইটা আই করে দিব, এরপর একটা ই যুক্ত করব। তাহলে কি হয়ে গেল? আই ই, এরপরে টিএচ যুক্ত করব। আমি পুরো শব্দটাকে একটু আপনাদেরকে বড় করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবং যে অংশটা আমি এখানে পরিবর্তন করছি, আই ই টি এইচ, এটাকে আমি একটু কালার করে দিচ্ছি। তাহলে কি হয়ে গেল দেখেন, 20-র ওয়াইটা চেঞ্জ হয়ে আই ই টি এইচ যুক্ত হলো। আবার বলছি, 20-র ওয়াইটা চেঞ্জ হয়ে আই ই টি এইচ, এটা আমাকে এই চেঞ্জটা করতে হবে। ওকে, একটু একটু লাইনে থাকেন প্লিজ, আমি একটা কল আসছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, সো শোনা যাচ্ছে প্রপারলি? তো যেটা বলছিলাম, তাইলে যতগুলো আপনারা ওয়াই যুক্ত যে শব্দগুলো আপনারা পাচ্ছেন, 20, 30, 40, 50, 60, 70, 80 এবং 90, ঠিক আছে? সো হোপফুলি সবাই শুনতে পাচ্ছেন তো? তাইলে যতগুলো এরকম শব্দ আছে, সবগুলোর ক্ষেত্রে আপনারা আই ই টি এইচ যুক্ত করবেন। সো আরজুমান, আপনি সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ এখন থেকে আপনারা প্রত্যেকটা দশকের ক্ষেত্রে ওয়াই যুক্ত যে শব্দটা, সেটাকে আপনারা ওয়াইটা বাদ দিয়ে ওয়াই এর জায়গায় আই ই টি এইচ, এই চারটা অক্ষর আপনারা লিখে রাখেন, মুখস্থ রাখেন।
IETH যুক্ত করে এটা আপনারা অর্ডিনালে নিয়ে যাবেন। আর এরপরে মানে 20-এর পরের যেগুলো, যেমন ধরেন 21, 22, 23, এগুলো প্রত্যেকটাই মানে ঠিক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে আপনারা কাউন্ট করবেন। যেমন 21তম হলে আপনারা বলবেন 21st, ঠিক আছে? যদি 22তম হয় তাহলে 22nd, 23তম হলে 23rd। একইভাবে আপনি যদি বলেন 31তম, ওটাকে আপনি ইংলিশে বলবেন 31st। এই জন্য দেখবেন 31st নাইট বলে, ডিসেম্বরের 31 তারিখের যে সেলিব্রেশন, এটাকে কি বলে? 31st নাইট। তাহলে 31st, 31th না, 32th, 33th, এরকম টিএচ দিয়ে দিয়ে এগুলা ইউজ করবেন না। এগুলো ইউজ করবেন মূলত ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে। তাহলে আপনাকে যদি বলে আপনি 41তম ব্যাচের, যেমন আমি BCS 41তম ব্যাচের একজন ক্যাডার, তাহলে আমি কি বলবো? আমি বলবো আই এম এ ক্যাডার অফিসার বিলঙ্গিং টু দ্য 41st ব্যাচ। ঠিক আছে? 41st, আমি 41th বলতে পারবো না। একইভাবে 42তম ব্যাচের হলে সে বলবে 42nd ব্যাচ, 43তম ব্যাচের হলে 43rd ব্যাচ। যাই হোক, দ্যাটস অল। আমি আর বাড়াবো না আলোচনা, আমাদের যেহেতু আসলে আলোচনা আরো কিছু বাকি রয়ে গেছে। সো এই হচ্ছে অর্ডিনাল নাম্বার, ওকে। আর সর্বশেষ হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, গুণবাচক। এটা মানে আসলে কি? মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে মূলত আমরা যে গুণবাচক কিছু কিছু শব্দ বলি, সিঙ্গেল, ডাবল কিংবা ট্রিপল, কেমন? হ্যাঁ, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে কি, বা কোয়াড্রুপল আছে, এই টাইপের ওয়ার্ড গুলো হচ্ছে মূলত মাল্টিপ্লিকেটিভ। এগুলো আসলে সিঙ্গেল ডাবল ছাড়া অন্যান্য শব্দগুলো খুব কমই আসলে ব্যবহৃত হয়। ফলে এগুলো নিয়ে এত টেনশনের কিচ্ছু নাই। মোস্টলি আপনারা এই কার্ডিনাল আর অর্ডিনাল এটা একটু ভালো করে জানবেন, পড়বেন। এটা জানলে আপনাদের জন্য হয়ে যাবে, আই হোপ। সো কাম টু দি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এটাও আমাদের আজকে ডিটারমিনার আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ। সো এইটাতে আমরা দেখতে পাচ্ছি অল, বোথ, হাফ, এই শব্দগুলো আছে। এখানেও আমাদের ফাংশনটা জানতে হবে, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ও আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের এই সংখ্যাবাচক শব্দগুলো তো আপনারা বুঝতে পারছেন, যেহেতু এগুলো সংখ্যাবাচক শব্দ। সো আপনারা তো জানেন সংখ্যাবাচক শব্দগুলো তো কাউন্টেবল নাউনের সাথে বসে, আনকাউন্টেবল নাউনের সাথে বসার কোনো সুযোগ নেই। তাহলে এই সমস্ত শব্দগুলো আপনারা মনে রাখবেন কি হিসেবে? কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয় সেই হিসেবে মনে রাখবেন। আর ডিস্ট্রিবিউটিভ শব্দ যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে, কয়েকটা শব্দ আছে যেগুলো কাউন্টেবল অঙ্ক দুইটার সাথে বসে, আর কিছু আছে শুধু কাউন্টেবল। এর মানেটা কি আমি একটু বুঝাই বলি। ইংলিশে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়টার সাথেই বসে। যেমন ধরেন সাম, যেমন ধরেন সাম। এই সাম শব্দটা আপনি ধরেন অ্যাপল শব্দের সাথে আপনি ইউজ করলেন। আবার সাম শব্দটা ধরেন আপনি ওয়াটারের সাথে ইউজ করলেন। পার্থক্যটা কোন জায়গায় একটু খেয়াল করেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার কিন্তু আনকাউন্টেবল। তাহলে বলেন দেখি, ওয়াটার যেহেতু আনকাউন্টেবল, এটা কি আমি ওয়াটার্স বলতে পারবো? পারবো না। তাহলে এটা এখানে শেষ, সাম ওয়াটার, এতটুকুতে কারেক্ট। কিন্তু অ্যাপল তো কাউন্টেবল নাও, এবং তার আগে বলে দিচ্ছে সাম। সাম মানে কি? কিছু। কিছু মানে কি? একের চেয়ে বেশি। যেহেতু অ্যাপলটা কাউন্টেবল নাউন, সুতরাং এক্ষেত্রে অ্যাপলটা আমরা এস যুক্ত করে প্লুরাল করব। কেন? কারণ অ্যাপল যেহেতু কাউন্টেবল এবং তার আগে যেহেতু সাম আছে, সাম থাকা মানে অ্যাপল কয়টা? একটার চেয়ে বেশি। আর আমরা জানি একটার চেয়ে বেশি নাউন বুঝালে সেই নাউনটা যদি গণনা করা যায়, মানে যদি কাউন্টেবল নাউন হয়, সোজা কথায় কাউন্টেবল নাউন বা যেটা গণনা করা যায়, সেটা যখন একের চেয়ে বেশি বোঝায় তখন আমরা সেটাকে প্লুরাল করতে হবে। এটা ইংরেজির নিয়ম। ইংরেজিতে যে কোনো সময় যদি কোনো একটা নাউন আপনি গুনতে পারেন, কাউন্টেবল নাউন যদি একাধিক বোঝায়, তাহলে অবশ্যই সেই নাউনটা প্লুরাল করতে হবে। তাহলে যেহেতু সাম ইউজ করা হয়েছে, তাহলে অ্যাপল হবে না, এটা হবে কি? অ্যাপলস। ওকে। আর ওয়াটারের ক্ষেত্রে আমরা ওয়াটার্স বলবো না। কেন? কারণ ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে আমরা বুঝলাম যে সাম শব্দটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর সাথে হয়। পার্থক্য হলো কাউন্টেবলের সাথে হলে প্লুরাল, আনকাউন্টেবল নাউনের সাথে হলে যেমন আছে তেমন থাকবে। তো সকল ডিটারমিনার কি আসলে এরকম কাউন্টেবল নাউন দুটোর সাথে বসে? নো। আমরা একটু আগে জানলাম যেমন ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এগুলো শুধু কাউন্টেবল নাউনের সাথে বসে। আবার লিটল, আ লিটল, দ্য লিটল, এগুলো শুধু আনকাউন্টেবল নাউনের সাথে বসে। কিন্তু কিছু ডিটারমিনার আছে যেগুলো দুটোর সাথে বসে। সেই কিছু ডিটারমিনার গুলো এখন আমরা জানবো, সেগুলো কি? সেগুলো হচ্ছে, যেমন একটা হলো সাম। এরকম আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে অল। এই অল শব্দটাও এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর সাথে বসে। সুতরাং আপনি অল যদি অ্যাপল শব্দের আগে বসান, তাহলে অ্যাপলটা হবে অ্যাপলস, অল অ্যাপলস। আর সাম যদি আপনি ওয়াটার সাথে ইউজ করেন, তাহলে সেটা যেমন কোনো ধরনের অ্যাস যুক্ত করার সুযোগ নেই,
অল যদি বসান সেখানেও সেম। তার মানে সাম ওয়াটার, অল ইউজ করলে বলবেন অল ওয়াটার, আপনি ওয়াটার্স এস যুক্ত করার সুযোগ নেই আপনার। আর অ্যাপলের ক্ষেত্রে সেম, সাম যেমন একাধিক, অল মানেও একাধিক। অল কখন বলি, যখন আমরা সবাইকে, মানে ওখানে 5 জন 10 জন যারা আছে সবাইকে যখন আমরা বুঝাই তখন হচ্ছে কি অল, তাই না? তাহলে অ্যাপল, অল অ্যাপল বলা মানে কি, তার মানে ওখানে 10টা থাকুক 100টা থাকুক যা আছে সবগুলা বোঝাচ্ছে। সো অল থাকা মানেই হচ্ছে প্লুরাল, সোজা কথা। সুতরাং সাম এবং অল থাকলে নাউনটা প্লুরাল। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হলে আনকাউন্টেবল নাউন যেমন আছে তেমন থাকবে, এস যুক্ত করা যাবে না। আচ্ছা, এরকম আর কি কি আছে তাইলে, এই ওয়ার্ডগুলো একটা আমরা চিনে নেই। যেমন এনি, এনি ক্ষেত্রে আবার একটা ঝামেলা আছে। কেন? কারণ এনিটা নর্মালি আমরা ব্যবহার করি সিঙ্গুলার সাথে। যেমন আমরা বলি কি, তুমি কি কোনো লোককে দেখেছো, তারপর কোনো একজন লোকের কথা বলা হচ্ছে এখানে। অথবা তুমি, তোমার কাছে কি কোনো একটা কোনো বই আছে, এটা সাধারণত সিঙ্গুলারকে বোঝায়। এবং কোনো বলতে গিয়ে কেউ যদি বহুবচন বোঝায়ও, সেটা আসলে উহ্য থাকে। ফলে এনির সাথে সাধারণত সিঙ্গুলার নাউনে আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে এনি অ্যাপল। আবার এক্ষেত্রে যদি আনকাউন্টেবল নাউন দিতে চাও, যেমন তোমার কাছে কি কোনো পানি আছে পান করার, আমি সেখানে সরাসরি এনি ওয়াটারও বলতে পারি। তার মানে এনিটার সাথে, যেহেতু এনিটা সিঙ্গুলার নাউনের সাথে বসে, সো সরাসরি সিঙ্গুলার কাউন্টেবল নাউন দেওয়া যাবে। আর এনির সাথে আনকাউন্টেবল নাউনও ব্যবহার করা যাবে। তাহলে সাম, অল, এনি এগুলা গেল। এরপর আর কি কি আছে? আরেকটা শব্দ হচ্ছে মোর এবং মোস্ট। এই মোর এবং মোস্ট এই দুটো শব্দের ক্ষেত্রে কি, এই দুটো শব্দ সেম কেস। এগুলো কাউন্টেবল নাউনের সাথেও বসে, যখন বসবে তখন কাউন্টেবল নাউন প্লুরাল হবে। অথবা এগুলো আনকাউন্টেবল নাউনের সাথেও বসানো যাবে। মোস্টের ক্ষেত্রেও সেম। কেউ যদি বলে আমার সবচেয়ে বেশি পরিমাণে অ্যাপল আছে, আপনারা জানেন মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বেশি বোঝায়। তাহলে সে বলতে পারে আই হ্যাভ মোস্ট অ্যাপলস। আর সে যদি বলে আমার সবচেয়ে বেশি পরিমাণে পানি আছে আমার কাছে এই গ্লাসে বা এই বোতলে, তখন সে বলতে পারে মোস্ট ওয়াটার। দ্যাট মিনস, অথবা বলতে পারে এই গ্লাসের বেশিরভাগ পানি কি, আহ আহ, বেশিরভাগ পানি পান করা হয়ে গেছে, তাহলে মোস্ট ওয়াটার। তাহলে এক কথায় মোস্ট অফ দ্য ওয়াটার বলি আমরা, সরি। সো এখন প্রশ্ন হচ্ছে, এই মোস্ট এবং মোর এগুলাও তাহলে কি শুধু কাউন্টেবল বা শুধু আনকাউন্টেবলের জন্য না, বরং এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর সাথে ইউজ করা যাবে। তো সাম, এনি, মোর, মোস্ট। তাহলে আর হচ্ছে এদিকে কি অল। হ্যাঁ, আরেকটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা আমি একসাথে বলে দেই, সেটা হচ্ছে মূলত অ্যালট অফ। হ্যাঁ, এই মোর মোস্টের মতো আপনি চাইলে এই অ্যালট অফ শব্দটাকেও এই গ্রুপে রাখতে পারেন। অ্যালট অফ মানে তো আপনি জানেন প্রচুর বা অনেক। এই অ্যালট অফ শব্দটাও কাউন্টেবল এবং আনকাউন্টেবল যেখানেই আপনারা ইউজ করতে চান ইউজ করতে পারেন। শুধু শর্ত হচ্ছে, যদি কাউন্টেবল নাউন হয় তাহলে প্লুরাল ইউজ করবেন, আর অথবা আনকাউন্টেবল নাউন হলে যেটা যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে? এই ধরনের যে কটা শব্দ আমরা পেলাম, এই শব্দগুলো একটু আপনারা আলাদা করে মনে রাখবেন। আর এর বাইরে এখানে যে বোথ এবং হাফ পাচ্ছেন, এগুলো আমি এখানে কেন আনি নাই, কারণ এই বোথ এবং হাফ এগুলো কিন্তু, এগুলো আমি আলাদা করে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা করে এখানে মেনশন করে দিচ্ছি। এই শব্দগুলো কিন্তু কাউন্টেবল নাউনের সাথে বসে। এগুলো সাধারণত আমরা, আচ্ছা হাফ না, হাফটা আবার সিঙ্গুলার একটা নাউনের সাথে ইউজ করতে পারেন, অথবা আপনি আনকাউন্টেবল সাথে ইউজ করতে পারেন, সমস্যা নেই। যেমন বোথ, বোথটা কিন্তু প্লুরাল নাউনের সাথে বসে। তাহলে এই জন্য বোথ অ্যাপলস হবে, কারণ বোথ মানে আপনারা জানেন উভয়টি। উভয়টা বলা মানে কি একাধিক, মানে দুইটা, যে কোনো দুইটা জিনিসের ক্ষেত্রে দুইটাকে যখন বোঝাই তখন আমরা বলি বোথ। এই কারণে বোথের সাথে অ্যাপলস হবে। আর ইদার নিদারের যে ফাংশনটা সেটা কি, আপনারা জানেন ইদার এবং নিদার এই দুটো অবশ্যই দুইয়ের মধ্যে যে কোনো একটাকে বোঝালে আমরা ইদার ব্যবহার করি, আর দুইয়ের মধ্যে কোনোটাই নয় বোঝালে আমরা নিদার ব্যবহার করি। আর সাধারণত প্রত্যেকজনকে বোঝালে আমরা ইচ এভরি ব্যবহার করি। আমরা বলি ক্লাসে প্রত্যেকে উপস্থিত, তখন আমরা বলি ইচ অথবা এভরি। তখন এই ইচ এভরি আমরা ইউজ করি। আর ইদার নিদার আমরা ইউজ করি যখন হচ্ছে দুইয়ের মধ্যে কোনো সংখ্যা সীমাবদ্ধ থাকে, তখন আমরা ইদার নিদার এগুলো ইউজ করি। ঠিক আছে? দুইয়ের মধ্যে একজনকে বোঝালে মনে রাখবেন ইদার, দুইয়ের মধ্যে কোনোটি নয় বোঝালে নিদার। আর অনেক আহ, সংখ্যার মধ্যে যে প্রত্যেকজনকে যদি বোঝাই বা প্রতিটা আইটেমকে যদি বোঝাই, তখন আমরা ইচ এবং এভরি ইউজ করি। সো এগুলো পরে কিন্তু কি হয়, কাউন্টেবল নাউন হয়। এবং এগুলো যেহেতু একজন একজন করে আমরা মিন করি, তাই এগুলোর সাথে সাধারণত সিঙ্গুলার নাউন হয়। ঠিক আছে? যেমন ইদার বয়েজ হবে না, হবে ইদার বয়, নিদার বয়, ইচ বয়, এভরি বয়। অথবা ধরেন আমি প্রত্যেকটা বইয়ের কথা বললাম, তাহলে এভরি বুক, অথবা ইদার বুক, এরকম। তবে মনে রাখবেন, এই ধরনের শব্দগুলোর পরে যদি কখনো অফ দা ব্যবহার হয়, যেমন এই যে আমি লিখে দিচ্ছি, ধরেন আপনি শুধু ইদার পান নাই, আপনি পেলেন ইদার অফ দা, এরকম, তখন কিন্তু বয় হবে না, তখন এটা বয়েস দিতে হবে। তাহলে ব্যবহারটা কি দাঁড়াচ্ছে, এগুলা নর্মালি, এই ওয়ার্ডগুলো আমি একটু এদিকে লিখে দিচ্ছি। এই চারটা ওয়ার্ডই, এই চারটা ওয়ার্ডের পরে নর্মালি আপনি ইউজ করবেন সিঙ্গুলার নাউন। ঠিক আছে? এই যে এগুলোর পরে আপনি ইউজ করবেন
সিঙ্গুলার, যে প্লাস, প্লাস সিঙ্গুলার কাউন্ট, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। তার মানে কি আপনি অ্যাপল, বুক, বয় সিঙ্গুলার, কিন্তু যখন আপনি এগুলার পরে অফ দা ইউজ করবেন, এই যেমন আইদার অফ দা অথবা নাইদার অফ দা, ঠিক আছে, আইদার অফ দা অথবা নাইদার অফ দা, এইভাবে যখন আপনি ইউজ করবেন, এখানে কি পরিবর্তন আসলো দেখেন, এই যে অফ দা, এই অফ দা যখন থাকবে তখন আপনি নাউনটাকে সিঙ্গুলার দিতে পারবেন না, এটা একটা বিষয় মাথায় রাখবেন। এবং একই রকম আরেকটা অপশন আপনাদেরকে বলি, যেমন কেউ যদি বলে ওয়ান, হ্যাঁ আমার একটা বই খুব ভালো লেগেছে, কেউ যদি বলে ওয়ান বুক, ঠিক আছে, এটা সিঙ্গুলার কিন্তু, কিন্তু যদি আপনাকে বলা হয় ওয়ান অফ দা, তখন ওয়ান অফ দা বুক বলতে পারবেন না, আপনাকে বলতে হবে ওয়ান অফ দা বুকস। এটা কারণটা কি, এরকম যে কোনো ডিটারমিনারের পরে যদি এরকম অফ দা পান, তো সেক্ষেত্রে মনে রাখবেন অফ দার পরে যদি কোনো কাউন্টেবল নাউন আসে, সেই কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার থাকে না। ওয়ান অফ দা, সাম অফ দা, মেনি অফ দা, ফিউ অফ দা, এরকম মানে ডিটারমিনারের পরে অফ দা যদি দেখেন, এক কথায় অফ দার পরে যে নাউনটা, মানে সেই নাউনটা যদি আনকাউন্টেবল যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু মানে আনকাউন্টেবল তো এমনিতে যেমন আছে তেমন থাকে, বাট কাউন্টেবল নাউন যদি আপনারা পান, তখন অফ দার পরে নাউনটা, কাউন্টেবল নাউনটা সাধারণত কি হয়, প্লুরাল হয়। সো এই কারণেই ওয়ান বুক কিন্তু ওয়ান অফ দ্য বুকস, এখানে আইদার বুক, নাইদার বুক, ইচ বুক, এভরি বুক, কিন্তু ইদার নিদার অফ দ্য যখন হয়েছে অফ দ্য বয়েজ বা অফ দ্য বুকস, মানে এখানে কি হবে, এটা প্লুরাল নাউন হয়ে যাবে। দেন লাস্ট হচ্ছে আদার এবং এনাদার। আপনারা জানেন এনাদার মানে এনাদার প্লাস সিঙ্গুলার, এখানে শুধু এইটুকু মনে রাখলে হবে, এনাদার প্লাস সিঙ্গুলার, যেমন এনাদার বুক বলবেন, এনাদার বয় বলবেন, বয়েজ না, কিন্তু আদারের পরে প্লুরাল নাউন হয়, এটা একটু মাথায় রাখবেন। আদার প্লাস প্লুরাল, যদি আদারের পরে আনকাউন্টেবল হতে পারে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আমি একটু তারপরে এটা মেনশন করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, এই যে যেমন অ্যানাদার বয় সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু আচ্ছা সরি, অ্যানাদার প্লাস সিঙ্গুলার, তাহলে রুলটা তো বুঝছেন। এখন এরপরে আদারের ক্ষেত্রে হলে আদার বয় হবে না, এটা হবে বয়েস। আবার আপনি চাইলে আদারের পরে আনকাউন্টেবল দিতে পারেন, ঠিক আছে, যেমন আদার, আদার গোল্ড, এর মানে কি বুঝলাম, আদারের পরে আপনি প্লুরালও দিতে পারেন অথবা আনকাউন্টেবলও দিতে পারেন, আনকাউন্টেবল দিতে পারেন। আর এরপর আছে কি প্রিডিটারমিনার। প্রিডিটারমিনার মানে হচ্ছে আপনি ওই যে যে কোনো ডিটারমিনারের আগে এইগুলো ইউজ করতে পারেন, যেমন সাচ এ নাইস সারপ্রাইজ, এই যে আর্টিকেলের আগে আমি সাচ ইউজ করলাম, ঠিক আছে, হোয়াট এ নাইস, হোয়াট এ সারপ্রাইজ, এই হোয়াট এ তাহলে আর্টিকেলের আগে ইউজ করলাম, ঠিক আছে, কোয়াইট এ হ্যান্ডসাম, কোয়াইট এ ফিউ, ঠিক আছে, হ্যাঁ, রাদার, রাদার সাম, এরকম মানে আমরা ডিটারমিনার পূর্বে আমরা এগুলো ইউজ করি, ঠিক আছে। সো দ্যাটস অল। আর বাকি এগুলা কতগুলো হচ্ছে এখানে উদাহরণ সহকারে কিছু ছোট ছোট আলোচনা এখানে দেওয়া আছে, এগুলা আপনারা এক্সট্রা করে নিজেদের মতো করে আপনার আলোচনার মানে আপনাদের জাস্ট আরো ভালো করে বোঝার জন্য আপনারা এগুলো পড়ে নিতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। আমাদের রিডজি ক্যারিয়ারের ডিটারমিনারের মূল আলোচনাটা আসলে এখানে শেষ হলো। আপনাদের এরপর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা জানাতে পারেন। আগামী ক্লাস আমরা যথারীতি আপনাদের যে শিডিউল দিয়েছি সেই শিডিউল মোতাবেক হবে। সো আমরা আজকে কি এখানে শেষ করতে পারি তো? সবাই তাহলে ভালো থাকবেন, কেমন? পরের ক্লাস শিডিউল অনুযায়ী হবে। আর যারা প্রিভিয়াস ক্লাসগুলো পাননি, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অলরেডি দেওয়া আছে, এরপর আমাকে নক দিবেন যদি আপনাদের খুঁজে দেওয়া লাগে আর কি। আল্লাহ হাফেজ তাহলে, হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা।